আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি মোহাম্মদ হাবিবুল বাশার, প্রভাষক পদার্থবিদ্যা। আমরা গত ক্লাসে ভেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আবার আমরা ভেক্টর নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ভেক্টর অধ্যায়ের বিভিন্ন ডেফিনিশন নিয়ে আলোচনা করেছিলাম। একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, বিপরীত ভেক্টর, এগুলো নিয়ে। তো আজকে আমরা আয়ত একক ভেক্টর, একক ভেক্টরের সামান্য আলোচনা করব। তারপরে হচ্ছে আমরা ত্রিভুজ সূত্র এবং হচ্ছে আমরা সামন্তরিক সূত্র এবং ভেক্টর বিভাজনের কিছু জিনিস নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনবে। তো চলো শুরু করা যায়। একক ভেক্টর। তো একক ভেক্টর বলার সময় আমরা সবসময় বলি যে ভেক্টরের মান একক, সেই ভেক্টরকে একক ভেক্টর বলে। তো আমি চেষ্টা করব যাতে তোমাদের একক ভেক্টরের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হয়। আমরা গত ক্লাসে একটু সাউন্ড জনিত কারণে এই সমস্যাটা আমাদের হয়েছে। অনেকে হয়তো ক্লাসটা ওইভাবে ভালোভাবে শুনতে পারো নাই। তো যার জন্য আমি এই বিষয়টা আরেকবার একটু রিপিট করছি। তো 4 নিউটন মানের একটা ভেক্টর আমরা দেখছি। এটা হচ্ছে তার ডিরেকশন হচ্ছে এইদিকে। তো আমরা এই ভেক্টরটাকে হাফ করব। তো হাফ করলে সেটা আমরা পাবো হাফ বি ভেক্টর। এটা হচ্ছে 2 নিউটন মানের একটা ভেক্টর, তার ডিরেকশন হচ্ছে এইদিকে। আমরা এই 4 নিউটন বি ভেক্টরটাকে আমরা 1/4 বি ভেক্টর করব। তাহলে আমরা পাবো 1 নিউটন। বি ভেক্টরকে আমরা 4 ভাগ করলাম, তাহলে আমরা 1 নিউটন পাচ্ছি। তার ডিরেকশন হচ্ছে এইদিকে। তা আমরা এখন বি ভেক্টরটাকে আমরা যেটা করছি সেটা হচ্ছে 4 নিউটন দ্বারা ভাগ করছি। সেক্ষেত্রে আমরা দেখছি শুধু আমরা কি পাচ্ছি, বি ক্যাপ। আমরা একক ভেক্টরকে প্রকাশ করতে সাধারণত হ্যাট চিহ্ন ব্যবহার করি। হ্যাট চিহ্ন বা ক্যাপ চিহ্ন, সেটা হচ্ছে এরকম। এইটা হচ্ছে হ্যাট, এটাকে ইংরেজিতে বলে হ্যাট অথবা ক্যাপ। এগুলো তোমরা জানো, হ্যাট অথবা আমরা বাংলায় বলছি ক্যাপ, হ্যাট চিহ্ন। তো এটা দ্বারা একক ভেক্টর প্রকাশ করা হয়। তা আমরা এক্ষেত্রে যেটা দেখলাম, শুধু আমরা কি পাচ্ছি, ডিরেকশন পাচ্ছি। কারণ 4 নিউটন, বি ভেক্টরের মান হচ্ছে 4 নিউটন। 4 নিউটন দিয়ে যদি 4 নিউটনকে ভাগ করি, শুধু আমরা কি পাচ্ছি, ডিরেকশন পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি একক ভেক্টর শুধু দিক নির্দেশ করে। একক ভেক্টর কিন্তু ইউনিটলেস। আমরা যদি বি 4 নিউটনকে 4 নিউটন দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাবো, ইউনিটলেস। একটু মনে রাখতে হবে, একক ভেক্টরের একক নাই। ঠিক আছে। তা আমরা বেগ বেগ ভেলোসিটি দ্বারা প্রকাশ করি। ভেলোসিটিকে আমরা 10 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে। ভেলোসিটি একটা ভেক্টর রাশি, তার দিক হচ্ছে পূর্ব দিকে, মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আমরা 10 মিটার পার সেকেন্ড দিই। তাই আমরা জানি একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে আমরা একটা একক ভেক্টর পাচ্ছি। তাহলে আমরা ভি ভেক্টরকে ভি এর মান দ্বারা ভাগ করছি, সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে ডিভাইডেড বাই 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা পাচ্ছি ভি হ্যাট বা ভি ক্যাপ পূর্ব দিকে। এক্ষেত্রে হচ্ছে ভি ক্যাপটা হচ্ছে ভি এর একক ভেক্টর নির্দেশ করে, যার মান হচ্ছে 1। তাহলে আমরা শুধু ডিরেকশন পাচ্ছি। আমরা আবারও বলছি, একক ভেক্টর শুধু ডিরেকশন নির্দেশ করে, যার মান 1। এবার আমরা দেখবো আয়ত একক ভেক্টর, রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর। রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর, ইংরেজি টার্মগুলো আমাদের একটু জানতে হবে। রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এটা দেখছি, আমরা বলছি ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অক্ষ বরাবর যে তিনটা ভেক্টর বিবেচনা করা যায়। এখন দেখো, তুমি হচ্ছে এইটা এক্স অ্যাক্সিস বরাবর, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর হচ্ছে কে ক্যাপ। তা আমরা যদি এটা দেখি, এখন এটা অনেক সময় এমনও থাকতে পারে, খেয়াল করো, এমনও থাকে। এটা অনেক সময় কি হচ্ছে, এমনও থাকে যেটা হচ্ছে কি যেমন এখানে আমরা আগেরটায় দেখেছি এই অ্যাক্সিস বরাবর হচ্ছে এক্স অ্যাক্সিস। তো মাঝে মাঝে আমরা এই দিকটার সাথে জেড অ্যাক্সিসও দেখি। কারণ আমরা ট্রেডিশনালি আগে যখন 2 ডাইমেনশন পড়ছি, এইটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস। তো যাই হোক, এক্স অ্যাক্সিস বরাবর আই হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে জে হবে, জেড অ্যাক্সিস বরাবর কে হবে। তো সাধারণত আমরা প্রথম চিত্রটা যেভাবে আছে সেভাবে আমরা এটা একটু দেখি বেশিরভাগ ক্ষেত্রেই।
আমরা এখানে একটু খেয়াল করবার চেষ্টা করবো, এটা একটা 3D ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। 3D ছবিতে তুমি যদি দেখো, আমরা 3D আমরা গত ক্লাসে একটু দেখাইছিলাম, তাহলে এইখানকার উপরের জায়গাটা দেখো, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আমরা যদি একটু দেখাই তোমাকে, এই যে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে এইটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, ঠিক আছে। এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এইটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। এইটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা হচ্ছে পজিটিভ জেড অ্যাক্সিস, খেয়াল করো। আর এইটা হচ্ছে নেগেটিভ জেড অ্যাক্সিস। দেখো মানগুলা এখানে কি আছে, মাইনাস আছে। একটু যদি তুমি দেখো এর স্থানাঙ্ক গুলা, এটা হচ্ছে 1, এটা হচ্ছে তোমার 2। এটা যদি 2 চিন্তা করো, তাহলে এটা হচ্ছে -1 -2, এটা হচ্ছে কি হচ্ছে নেগেটিভ ওয়াই এক্সিস বরাবর। এইখানে এদিকে হচ্ছে তোমার, এখানে হচ্ছে 1, এটা হলো পজিটিভ এক্স অ্যাক্সিস, প্লাস এটা হচ্ছে প্লাস। এখন দেখো এদিকে কি মাইনাস, এখানে দেখো এই যে মাইনাস, এখানে মাইনাস, এটা হচ্ছে মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর। এখানে এটা হচ্ছে প্লাস, এইটাও প্লাস, এটা জেড অ্যাক্সিস, আর এটা মাইনাস জেড অ্যাক্সিস, দেখো মাইনাস মাইনাস। তো আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম ওই রকম একটা 3D শেপ তোমরা বানায় ওটা দেখতে পারো। জাস্ট একটু রিক্যাপ করা আর কি, আমরা রিক্যাপ করলাম। তো আমরা আগাই। এটা এটা একটা মনে করো, এটা তোমার একটা ধারণা তৈরি করবার জন্য তুমি যদি চিন্তা করো, ঠিক আছে, যে আমি এই অবস্থায়, এই যে দেখো এখানে এখানে যদি তুমি চিন্তা করো, এই যে এক্স এক্সিস ওয়াই এক্সিস, এখন তুমি চিন্তা করতে পারো, এই যে এখন যদি তুমি 3D অ্যাক্সিস গুলা চিন্তা করো, জাস্ট একটু দেখানো ভিজুয়ালাইজেশন, এর মাধ্যমে তুমি ভিজুয়ালি বাস্তবিক পক্ষে আমরা যে সিনারিওটা দেখি সেই সিনারিওটা সম্পর্কে তোমাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করা, ঠিক আছে। এই যে এখানে বিভিন্ন জায়গায়, এইটা এইটা হচ্ছে এই পজিশনে আমরা যদি এখানে চিন্তা করি, এই পজিশনে প্লাস এক্স, অল প্লাস এখানে, এটা তোমরা খুব ভালো জানো। তো আমরা আগাই সামনে। আমরা এখন একটা একটু তোমাদের আরেকটু মোর ভিজুয়াল দেখানোর জন্য একটু দেখছি আমরা। এখানে খেয়াল করো, এইটা এক্স অ্যাক্সিস, এই সাইডে আমরা এক্স অ্যাক্সিস দেখছি, এইটা এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এখানে হলো জেড অ্যাক্সিস। আমরা এখন যদি এখানে চিন্তা করো, আমরা এই যে এখন দেখো, আমরা একটা ভেক্টর এখন একটু নেওয়ার চেষ্টা করব। যেমন এইটা একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এটা হচ্ছে 2i+3j। আমরা এগুলো নিয়ে আর একটু বিস্তারিত যখন ভেক্টর বিভাজন করব দ্বিমাত্রিক ত্রিমাত্রিকে, তখন আরো আলোচনা করব। তো আমরা এখন দেখো, এখানে দেখো এই যে ডট লাইন আছে, এই জায়গাটার মধ্যে একটা ডটেড লাইন দেখা যাচ্ছে, হালকা সাদার মধ্যে একটা ফোঁটা। এই যে আমরা যদি এখানে এক্স অ্যাক্সিস এইটা ধরলাম, এই এলো 1 একক, এক্স অ্যাক্সিস বরাবর 1 একক, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর 2 একক আমরা আসলাম। এবার দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে কত, 2j। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর এই 1 একক 2 একক, দেখো একটা ফোটার মতো আছে, এটা হচ্ছে 2 একক। তাহলে এটা হচ্ছে আমাদের কি হচ্ছে এ ভেক্টরটা, এইটা। তাহলে এ ভেক্টরটা বেসিক্যালি তোমার, আমরা যখন 2D 3D শিখবো, তখন এ ভেক্টরটা হচ্ছে এইটা হবে মূলত এ ভেক্টর। এইটা এক্স অ্যাক্সিস, এই যে এই অংশটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই অংশটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ফাইনালি আমরা যে এ ভেক্টরটা পাবো সেটা হচ্ছে এইটা। তো আমরা এইটা একটু দেখলাম। আমরা এখন একটু চেষ্টা করব 3D অবস্থায় যদি দেখতে চাই, আমরা 3D দেখব। দেখো আমরা একটা 3D আনলাম, a = 2i+3j+4k। তো আমরা এখানে যেটা করতে পারি, আবার যদি আমরা এরোর মাধ্যমে দেখাই, তাহলে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর 1 একক 2 একক। এখন ওয়াই অ্যাক্সিস বরাবর 1 একক 2 একক 3 একক, ঠিক আছে। এটা হয়ে গেল 3 একক। এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস, এইটা হলো কে ভেক্টর, 1 2, এটা 3, এখানে হচ্ছে 4, ঠিক আছে। তো এখানে তোমাকে আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে যে এক্স ওয়াই জেড, আমরা এটাকে এক্স ধরছি, এইটাও কিন্তু এক্স অ্যাক্সিস। দেখো এইটা এক্স অ্যাক্সিস, এইটাও এক্স অ্যাক্সিস, এইটাও এক্স অ্যাক্সিস, তাই না? এইটা এরকম। আবার যদি আমরা ওয়াই অ্যাক্সিস চিন্তা করি, খেয়াল করে, এইটা কিন্তু ওয়াই অ্যাক্সিস, এইটাও ওয়াই অ্যাক্সিস, এইটাও কি হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আবার এখানেও ওয়াই অ্যাক্সিস আছে, এই যে এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তারপরে আমরা যদি একটু চিন্তা করি জেড অ্যাক্সিস কোনটা, জেড অ্যাক্সিস, আমরা জেড অ্যাক্সিস যদি চিন্তা করি, এটাকে জেড অ্যাক্সিস ভাবছি, তাহলে এটাও কি জেড অ্যাক্সিস। দেখো এইটাও জেড অ্যাক্সিস, তুমি যদি চিন্তা করো এটা, এটাও জেড অ্যাক্সিস। তাহলে এই বরাবর যদি উপরের দিকে হয়, তাহলে সমস্ত দিকে প্লাস হবে।
আমরা যদি এখন একটু দেখি মাইনাস জেড অ্যাক্সিস বা মাইনাস প্লাস জেড অ্যাক্সিস, দেখো এটা হচ্ছে প্লাস এস অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, মানে এদিকে আই ক্যাপ হবে 2i। ঠিক আছে, আমরা যদি এদিকে যাই, এদিকে যদি যাই, তাহলে এটা হবে কি মাইনাস এক্স অ্যাক্সিস। এখানে আমরা যত একক যাব, এটা 1, এটা হচ্ছে 2 হবে, এটা ধরো 3 হবে, এরকম হবে। তাহলে মাইনাস এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে প্লাস এক্স অ্যাক্সিস। দেখো 1 2 3, এই বরাবর যদি আমরা এই দিকে যাই, তাহলে এটা হবে কি মাইনাস, ধরো 1 2 3, এরকম যদি তুমি ওদিকে যাও, বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে প্লাস জেড অ্যাক্সিস, 1 2 3, মনে করো 4 এদিকে গেল। আমরা যদি মাইনাসে যাই, 1 2 3 4, এরকম মাইনাস জেড অ্যাক্সিস। তাহলে আমরা প্লাস মাইনাস জেড অ্যাক্সিস গুলো বুঝলাম। তো তোমরা একটু পরবর্তীতে এই ভিডিওগুলা বারবার দেখে এইটা সম্পর্কে একটু ধারণা নিবে। ঠিক আছে, তো আমরা একটু আগাই। ঠিক আছে, আমরা আগে যাই। এখানে আমরা যেটা করতে পারি, আমরা পরের জিনিসটা দেখি। আমরা গত ক্লাসে বলেছিলাম যে এই জিনিসটা তোমাকে ঠোঁটস্থ করতে হবে। আমরা বলছিলাম লম্ব ইজুকাল টু অতিভুজ সাইন থিটা। লম্ব ইজুকাল টু অতিভুজ সাইন থিটা। খেয়াল করো, ভূমি ইজুকাল টু কি হচ্ছে, ভূমি ইজুকাল টু অতিভুজ কস থিটা। এই দুইটা ঠোঁটস্থ থাকতে হবে। এই বিষয়গুলো বারবার বলছি কি জন্য, এটা এত বেশি বার লাগে যে আসলে তুমি বলবা যে স্যার এগুলো তো আমরা স্কুলে থেকে পড়ে আসছি, আমরা খুব ভালো করে এটা জানি। তো যাই হোক, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, এইখানে খেয়াল করো, আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ দেখছি। পিথাগোরাসের ব্যাপারটা আমরা গত ক্লাসের শেষের দিকে একটু আলোচনা করেছি। তো এখান থেকে তুমি এই জিনিসগুলো পারো, তুমি স্কুলে শিখে আসছো, কিন্তু আরেকবার রিক্যাপ না করলে, আবার যদি রিভিশন না দাও, তাহলে পারবা না। আমরা বলছি লম্ব 4 এবং ভূমি 3 একক হলো অতিভুজের মান কত। তাহলে আমরা এখানে যদি দেখি যে আমরা বলছি কি হচ্ছে লম্ব 4 একক, লম্ব তুমি 4 নিচ্ছ, তাহলে আমরা এই কোণটাকে θ1 কোণটাকে, এই কোণটাকে যদি আমরা বিবেচনা করি, এখন এই যে এই কোণটাকে, এই θ1 কোণটা আমরা বিবেচনা করলাম, এটা যদি বিবেচনা করি তাহলে এটা ভূমি হয়ে যাবে। তাহলে এটার মান হবে 3, আর এইটা হচ্ছে তখন লম্ব হয়ে যাবে। এই যে এটা সমকোণী ত্রিভুজ, এটা লম্ব, তাহলে এইটা হবে 4 4। তাহলে আমরা এখন পিথাগোরাসের উপপাদ্য যদি করি, আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি, ভূমি স্কয়ার অতিভুজ অতিভুজ সমান সমান কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই যে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে এটা সমান সমান কত হবে, 9 16 প্লাস রুট করলে এটা 25, রুট করলে আমরা পাবো 5। তো এখানে একটা ব্যাপার তোমাদের একটু বলে রাখি, যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি 3 4 5, এটা একটা ম্যাজিক্যাল ফিগার, 3 4 5, 3 আর 4 যদি ভূমি হয়, 3 ভূমি ধরো, 4 হচ্ছে লম্ব, তাহলে অবশ্যই অতিভুজ হবে 5। এটা একটু খেয়াল করার চেষ্টা করবা। 3 5 4 5। আরেকটা দেখবো আমরা হচ্ছে গিয়া, এখানে যদি দেখো 5 5 12, 5 আর 12 হয়, তাহলে অতিভুজ হবে 13। দেখো 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, 5 স্কয়ার 25, 12 স্কয়ার হচ্ছে 144। তাহলে এই দুইটা যোগ করে যদি রুট করি, তাহলে আমরা 13 পাবো। তো এই বিষয়টা একটু তোমাকে খেয়াল রাখতে হবে। 3 4 5 আর হচ্ছে 12 5 12 13। তো আমরা এটা পেলাম। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে, আমরা যদি পরের অংশটা দেখি, লম্ব 4 এবং ভূমি 3 একক হলে কোণ দ্বয়ের মান, দুইটা কোণ আছে এখানে, দুইটা কোণ দ্বয়ের মানটা কি। এটা হয়তো তোমাদের কাছে মনে হবে যে আমরা তো পারি স্যার, এগুলো স্কুলে পড়ছি, পারলেও আরেকবার একটু প্র্যাকটিস করতে হবে। তাইলে আমরা বলছি লম্ব 4 ভূমি 3 একক হলে কোণ দ্বয়ের মান। তা আমরা এখান থেকে, যেহেতু আমরা θ1 এর জন্য চিন্তা করছি, θ1 এর জন্য, θ1 এর জন্য আমরা θ1 এর জন্য করছি। ঠিক আছে, তাইলে এখানে দেখো আমাদের, তাইলে লম্ব হচ্ছে, আমরা যদি খেয়াল করো সাইন থিটা চিন্তা করি, সাইন থিটা দিয়ে পারো, কস থিটা দিয়ে পারো, ট্যান থিটা দিয়ে পারো, যাই পারো। তাহলে সাইন θ1 ইজ ইকুয়াল টু কি হবে, সাইন হচ্ছে গিয়ে কি লম্ব বাই অতিভুজ। তাহলে 4 হচ্ছে লম্ব আমাদের, আর হচ্ছে 5 হচ্ছে অতিভুজ। তাহলে কত হয় খেয়াল করো, লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে কত ডিগ্রি কোণ আসে আমরা এখানে দেখছি হচ্ছে, তোমরা যদি ক্যালকুলেটর একটু প্রেস করো, ক্যালকুলেটর একটু প্রেস করলেই পেয়ে যাওয়া 53 ডিগ্রি। θ1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 53 ডিগ্রি। ইভেন তুমি ট্যান থিটা দিয়েও, যদি কস থিটা দিয়েও করো, সেটাও তুমি পাবা। তাহলে θ1 যদি 53 হয়, আমরা যদি θ1 53 হয়, তাহলে আমরা কি দেখছি, θ2 কত হবে, θ2 37। এইরকম আমাদের বিভিন্ন মান ভেক্টর অধ্যায়ে এই ধরনের মানটা আমাদের নির্ণয় করতে হয়। তোমাদের একটু বলি, 37 ডিগ্রি কোণের মানটা তুমি খুবই ইম্পর্টেন্ট।
এবং এইটার রেসপেক্টে আমরা যদি 53 ডিগ্রি কোণের কথাও চিন্তা করি, 53 ডিগ্রি আমরা সবগুলোর মধ্যে দেখবো। এখন দেখো তুমি যদি চিন্তা করো যে যাই নির্ণয় করো, এখানে আমরা এটা পেয়ে যাবো। ইভেন তুমি অন্যভাবে নির্ণয় করতে পারো। সেটা কেমন? সেটা হতে পারে যেমন তুমি চিন্তা করতে পারো যে আমি 10 দিয়ে করবো। ওকে, 10 আমরা θ2 যদি করি, 10 θ2, θ2 এর ক্ষেত্রে তাহলে এইটাকে যদি আমরা থিটা ধরি, খেয়াল করো এইটাকে যদি থিটা ধরি, তাহলে এইটা হয়ে যাবে তখন ভূমি। দেখো এই ক্ষেত্রে ভূমি, এটা লম্ব, এইটা হয়ে যাবে। তাহলে কি হবে? আমরা জানি কি হচ্ছে, 10 মানে কি, tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে 4/3 তখন কত আসে? তোমরা যদি ক্যালকুলেটরে এটাকে দেখবার চেষ্টা করো, ঠিক আছে, ক্যালকুলেটরে এটাকে দেখবার চেষ্টা করো, সেই মানটা কত হবে? 4/3। তাইলে এটা কত আসবে? আমরা পাবো হচ্ছে, ওকে, এটা হচ্ছে 10 θ2 ইজ ইকুয়াল টু 4/3। তা আমরা এক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কি পাবো? tan ইনভার্স। থিটা ইজ ইকুয়াল টু কি পাবো? থিটা ইজ ইকুয়াল টু পাবো tan ইনভার্স 4/3। 4/3 তাহলে সমান সমান এটা আমরা পাচ্ছি 53 ডিগ্রি। খেয়াল করো, এটাকে যখন আমরা কোণ ধরছি, এটা 53 ডিগ্রি। এখানে একটা ব্যাপার একটু খেয়াল করার জন্য আমি বলছি, যেটা হচ্ছে তুমি যদি খেয়াল করো, তোমার ভূমির মান হচ্ছে 3 আর হচ্ছে লম্বর মান হচ্ছে 4, অতিভুজ যখন 5 হয়, যেমন দেখো আমরা বলছি 3 4 5, এখানে যদি 4 3 5 হয়, 4 3 5 হয়, 4 ভূমি, কোনো কারণে 4 ভূমি হচ্ছে, 3 হচ্ছে লম্ব, আর এটার হচ্ছে আমরা অতিভুজ 5 পাচ্ছি। তাহলে তুমি এখানে sin 37 এর মানটা মুখস্থ রাখবা। sin 37 ইজ ইকুয়াল টু কত? দেখো sin 37, তাহলে আমরা যদি এটাকে 3 এর জন্য বিবেচনা করি, 3 মানে ভূমি, এক্ষেত্রে এইটার জন্য বিবেচনা করছি, খেয়াল করো 3 4 5, তাহলে আমরা জানি 4/5 sin 37 এর জন্য, লম্ব বাই অতিভুজ। দেখো লম্ব বাই অতিভুজ, তাহলে এখন এই মানটা এরকম আসে। তুমি এই কারণ হচ্ছে আমরা বিভিন্ন পরীক্ষায় যখন দেখবো, তখন sin 37 আসে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিছু কিছু বিশ্ববিদ্যালয় পরীক্ষায় তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তখন তুমি এই মানটা দিয়ে কাটাকাটি করে কাজ করতে পারো। একটু পরে আমরা এটা আবার একটু দেখবো। তাহলে আমরা যদি দেখি cos cos 37 ডিগ্রি, cos 37 ডিগ্রি কত হবে? cos 37 ডিগ্রি হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, 3/5, কি হচ্ছে, ভূমি বাই অতিভুজ। এবার tan যদি দেখো, tan, এই যে আমরা ট্যানটা করেই ফেললাম, tan হচ্ছে তাহলে কি হবে, sin বাই, যেমন তুমি এখান থেকে তোমাকে অভ্যস্ত হইতে হবে উইদাউট ক্যালকুলেটরে, তুমি যদি করতে পারো, তাহলে উপরে 5, নিচে কি হবে 3, তাহলে কত হবে? 5 5 কাটা যাচ্ছে, 5 5 কাটা, তাহলে এখানে হচ্ছে 4/3। তাহলে 10 সরি tan 37 লিখিনি, এটা tan 37 ইজ ইকুয়াল টু, তখন কি হবে, tan 37 হবে তোমার কি হচ্ছে 4/3। ঠিক আছে, একইভাবে যদি তুমি এইখানে এসে যদি তুমি চিন্তা করো যে না আমি এই যে এইটার জন্য, এই যে এই অংশের জন্য, এইটার জন্য আমরা যদি চিন্তা করি, ঠিক আছে, 4 3 5, তাহলে কি হবে, sin 37। আমি আশা করি তুমি বাসায় এটা করতে পারো, বাসায় তুমি এটা করে ফেলবা। sin 37 কত? এইটার জন্য 4 3 5, 4 হচ্ছে ভূমি, 3 হচ্ছে লম্ব, এবং 5 হচ্ছে অতিভুজ। এটার জন্য sin 37 এর মান বের করবা, cos 37 এর মান বের করবা, এবং এটা একটু মনে রাখার চেষ্টা করবা কোনটা কত। ঠিক আছে, এখানে তোমাকে লম্ব আর ভূমির এবং tan 37, এই তিনটার জন্য তুমি মানটা নির্ণয়। ওকে, তো আমরা একটু আগাই। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে আরেকটা দিছি, এই যে দেখো, এইটাও আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এইটা আমরা অলরেডি এইখানে তোমার হয়তো দেখো 5, তাহলে এটা 37 হচ্ছে আমরা লম্ব, তাহলে এইটা যদি 37, আমরা পরের চিত্রটা দেখি, এইটা যদি 37 হয়, আমরা যদি এখানে দেখি, খেয়াল করো, তুমি এই কোণটা হচ্ছে আমার 37, সো এটা তাহলে ভূমি, এটা তাহলে ভূমি, তাহলে ভূমি ইজ ইকুয়াল টু কি, ভূমি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে, আমরা এখানে পাবো ভূমি ইজ ইকুয়াল টু অতিভুজ cos থিটা, তাহলে 5 cos 37। দেখো এখন খেয়াল করো, 5 cos 37, তাইলে আমরা এখানে 5 cos 37 কত পাই? দেখো 5 cos 37 ক্যালকুলেটরে যদি তুমি দাও, 5 cos 37, 5 cos 37 সেটা কত আসে? 4।
এটা হচ্ছে কত আসতেছে 4, 5 cos 37 4, এক্ষেত্রে ভূমি হয়ে গেল 4। আর তাহলে এটা হবে কত, আমরা লম্ব, এটা হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে গিয়ে কি লম্ব হচ্ছে অতিভুজ সাইন থিটা 5 কি হচ্ছে সাইন 37, সাইন 37। এখন দেখো তাহলে সমান সমান কত হচ্ছে 3, 4 5 3। এখন দেখো এই যে 4 3 এবং 5, তাহলে আমরা বলছিলাম দুই ভাবেই আমাদের করতে হবে, সেটা আমরা দেখে ফেললাম। তাহলে লম্ব এবং ভূমির মান কত, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা আমাদের বিভিন্ন সময় লাগবে। তোমরা যেটা হচ্ছে গিয়া প্রয়োজন বোধে এই ছবিটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পরবর্তীতে তুমি বুঝতে। তো আমরা এটা একটু বুঝে ফেললাম। তো আশা করি আমরা হচ্ছে গিয়ে এটা আগাই, আমরা সামনে আগাই। এটা আমরা এখন যেটা হবো, আমরা একটু আগায়া দেখি আমাদের কি আছে। লব্ধি ভেক্টর নির্ণয়, আমরা আমাদের যে খেয়াল করো মানে নিজেদের সাধারণ কনসেপ্টের ক্ষেত্রে যে রকম বিষয়গুলো আছে সেটা একটু দেখবো। যেমন এখানে দেখো একটা ভেক্টর, একটা ভেক্টর, এটা হচ্ছে ধরো এটা এক্স অ্যাক্সিস এর দিকে, এইদিকে 5 নিউটন, এইদিকে 5 নিউটন যদি হয়, এইদিকে হচ্ছে 5 নিউটন, এই যে দেখো এটা 5 নিউটন, এইদিকে 5 নিউটন, তাহলে এটা কি হবে, আমরা এটাকে যদি মনে করো এ ভেক্টর চিন্তা করি, তাহলে দুইটা ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত, তাহলে এটা মাইনাস এ ভেক্টর, এইটা মাইনাস এ ভেক্টর, তাহলে কি হচ্ছে এ ভেক্টর, আর হচ্ছে আমরা যদি প্লাস করি মাইনাস এ ভেক্টর, তাহলে কি হবে মাইনাস এ একটা ঘর যদি হয়, তাইলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে, তাহলে কি হবে, আমরা এটা পাবো হচ্ছে দেখো 5 নিউটন প্লাস মাইনাস 5 নিউটন, তাহলে কি হবে, আমরা যেটা লিখতে পারি, সরি, এটাকে আমরা জিরো 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 নিউটন বলতে পারি, জিরো নিউটন, এটাকে আমরা নাল ভেক্টর বলতে পারি। ওকে, তাহলে আমরা এরকম আরেকটা যে আরো দেখি টুকটাক এরকম আমরা দেখবো, যেটা হচ্ছে দেখো এখন আমরা পরবর্তীতে দেখছি এই ডান পাশে, এটা আমরা একটা ছবিতে দেখলাম, এটা হচ্ছে এখানে হচ্ছে 4 নিউটন, বাম পাশে হচ্ছে 5 নিউটন, তাহলে এই দিকে, তাহলে আমরা এটা পাবো কোন দিকে, এই পাশে পাবো আমরা 1, লব্ধি রেজাল্টেন্ট ভেক্টরটা পাবো 1 নিউটন। ঠিক আছে, 1 নিউটন, এটা ইজিলি বোঝা যায়, কমন সেন্স থেকে হয়, এটা আসলে ভেক্টর বিভাজন, ভেক্টরের যোগ বিয়োগ এগুলা বোঝা লাগে না। আমরা এখন যদি আরেকটা ছবি দেখি, দেখো এইটা, এক্ষেত্রে ছবিটা একটু খেয়াল করো, স্ক্রিনের দিকে আমরা একটু খেয়াল করি, যদি দেখি আমরা কি হচ্ছে এই এইদিকে হচ্ছে তোমার হচ্ছে এই সাইডে হচ্ছে আমরা 4 নিউটন, এই সাইডে আমরা 4 নিউটন দেখছি, আর এদিকে হচ্ছে 3 নিউটন, তাহলে লব্ধি কত হবে 1 নিউটন। কোন দিকে হবে সেটা, এটা অবশ্যই যেটা বৃহত্তর ভেক্টর যেদিকে কাজ করে, তাহলে আমরা এদিকে পাবো 1 নিউটন, আমরা এদিকে পাবো কত, মনে করো 1 নিউটন। এখানে দেখো এইদিকে 2 নিউটন, 2 নিউটনটা কোন দিকে কাজ করছে, এই দিকে, এটার একটা ফোর্স, আমরা যদি বল চিন্তা করি আরেকটা ফোর্স এদিকে কাজ করছে 2 নিউটন, তাহলে একটা আরেকটাকে পরস্পরকে কি করবে, নাকচ করবে। সো আমরা রেজাল্টেন্ট যেটা পাবো মানে লব্ধি, আমরা রেজাল্টেন্ট বলতে বোঝাচ্ছি লব্ধিটা, ফাইনালি আমরা লব্ধি পাবো। দেখো আমরা যদি এখানে চিন্তা করি, তাইলে এইটা এইটা এই ভেক্টর আর এই ভেক্টর পরস্পর নালিফাইড হবে, ফাইনালি আমরা এই দিকে আমরা 1 নিউটনের একটা ফোর্স পাবো। ঠিক আছে, এই ডিরেকশনটা হবে এই দিকে 1 নিউটনের ফোর্স বৃহত্তর ভেক্টরের দিকে। তো আমরা এখন যদি চিন্তা করি আরেকটা ছবি আমরা যদি দেখি, আরেকটা ছবি আমরা দেখো এইটা একটু মজা লাগবে। এইটা এখানে এই পাশে একটা 5 নিউটন, এই পাশে একটা 5, দুই পাশে দুইটা 5 নিউটনের ফোর্স। এই যে দেখো আমরা যদি দেখি এই সাইডে 5 নিউটন, এই উপরের দিকেও 5 নিউটন, তাহলে আমরা এর রেজাল্টেন্ট কিভাবে পাবো। দেখো আমরা একটু এখানে তোমাকে একটু বলি, আমরা রেক্টেঙ্গল ল ইউজ করব। রেক্টেঙ্গেল ল হচ্ছে বা পিথাগোরাসের কনসেপ্ট আমরা ইউজ করব এখানে। আমরা কিন্তু এখন ত্রিভুজ সূত্র হয়তো আলোচনা করছি বা তোমরা জানো, আমরা এখন ত্রিভুজ সূত্রতে এখনো ফরমালি যাইনি, ইভেন আমরা সামান্তরিক সূত্র আলোচনা করিনি। তো আমরা রেক্টেঙ্গেল ল যদি চিন্তা করি, দেখো এটাকে আমরা একটা রেক্টেঙ্গেল যদি চিন্তা করি, এরকম একটা রেক্টেঙ্গেল আমরা তৈরি করলাম। এখন তুমি চিন্তা করো এইটার কি হবে, এইটা হচ্ছে এইটার ডায়াগোনাল, এইটা হচ্ছে আমরা ডায়াগোনাল মানে কর্ণটা দেখো, আমরা কর্ণটা দেখার চেষ্টা করি, এইটা 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 হচ্ছে তার রেজাল্টেন্ট পাবো। এখন বলবো যে স্যার এটা কিভাবে আমরা পাচ্ছি, খেয়াল করো, তুমি এইটা 5 নিউটন, এইটা হচ্ছে এই যে এই ভেক্টরটা তুমি 5 নিউটন, পিথাগোরাসের
উপপাদ্য অনুযায়ী যদি তুমি চিন্তা করো, এই ভেক্টরটা 5 ভেক্টর, তাহলে তোমার লব্ধি ভেক্টর কত হবে? এটা তুমি বলছো 5, তাহলে তুমি নিজে বুঝতে পারছো এটা 5 নিউটন, এটা 5 নিউটন, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা অবশ্যই কি হবে? আমরা যদি বলি 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে কি হবে? এটা ফাইনালি হয়ে যাবে 5√2। এখানে একটা বিষয় খেয়াল করো, এটা হচ্ছে 5√2, তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা 5√2। জাস্ট তোমার আগের জ্ঞান, মানে তুমি যে জ্ঞানটা অর্জন করেছো সেটাই। পিথাগোরাস উপলক্ষে আমরা এখানে এটা দুইটা ভেক্টর দিয়ে এটা কি করলাম, একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম, রেক্ট্যাঙ্গেল থেকে সেখানে আমরা কি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা অলরেডি অতিভুজের মানটা বের করলাম। তো এখানে দেখো এটা লব্ধিটা কি হবে, লব্ধিও তুমি জানো। তাহলে আমরা যদি এটা যদি 5 নিউটন জানি, এটা 5 নিউটন এবং এটা 5 নিউটন, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব। আমরা এখানকার থিটাটা যদি নির্ণয় করতে চাই, লব্ধিটা কোন দিকে হবে, কোন দিকে যাবে, তাহলে আমরা নরমালি জানি tan থিটা ইজ ইকুয়াল টু কি, tan থিটার মাধ্যমে আমরা দিক নির্ণয় করতে চাই, তাহলে 5/5, তাহলে কত হবে? tan থিটা ইজ ইকুয়াল টু 1, tan থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হবে? থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। ক্লিয়ার? তো আমরা আসলে মানে এটা আমরা জানি আগে থেকে। এখন আমরা আরেকটা ছবি দেখি, আরেকটা ছবি, এইটা দেখো। এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে, আমরা যদি চিন্তা করো এক্স অ্যাক্সিসের দিকে হচ্ছে 10 নিউটন এবং এক্স মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে হচ্ছে 6 নিউটন, তাহলে এক্স অ্যাক্সিসের দিকে হচ্ছে 10 নিউটন, মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে হচ্ছে 6 নিউটন, তাহলে আমরা রেজাল্টেন্টটা পাবো কোন দিকে? রেজাল্টেন্টটা পাবো অবশ্যই কি হচ্ছে প্লাস এক্স অ্যাক্সিসের দিকে, এবং সেটা কত হবে? এটা হচ্ছে 4 নিউটন, এইটা হবে আমরা এইটা দেখি, এইটা হচ্ছে অবশ্যই, এইটা হচ্ছে এইদিকে কত, আমরা 4 নিউটন ধরলাম, এটা হচ্ছে 4 নিউটন। এক্ষেত্রে দেখো এখানে এইটা হচ্ছে কোন দিকে, এই নিচের দিকে, এটা নিচের দিকে 1 নিউটন, উপরের দিকে হচ্ছে 5 নিউটন, তাহলে রেজাল্টেন্টটা কোন দিকে হবে? রেজাল্টেন্টটা হবে দেখো ওয়াই অ্যাক্সিস, প্লাস ওয়াই অ্যাক্সিস এর দিকে 5 নিউটন এবং মাইনাস ওয়াই অ্যাক্সিস এর দিকে 1 নিউটন, তাহলে রেজাল্টেন্টটা আমরা পাবো কোথায়? রেজাল্টেন্টটা আমরা পাচ্ছি হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর দিকে, এইটা ওয়াই অ্যাক্সিস এর দিকে আমরা পাবো হচ্ছে এটা কত, 4 নিউটন। দেখো আমরা এই অ্যাক্সিসে 4 নিউটন পাইছি এবং এই অ্যাক্সিসে, উভয় অ্যাক্সিসে 4 নিউটন পাইছি, তাহলে আমাদের এটা কত হবে? এইটা হবে যে এখানে আমরা বলতে পারি যে আমাদের tan থিটা, আমরা এখানে বলতে পারি 4√2, লব্ধিটা হচ্ছে 4√2, আর হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু কত, 45। তাহলে একই মানের, যদি একই মানের দুইটা ফোর্স যদি দুই অ্যাক্সিসে ক্রিয়া করে, এরকম সরি এই অ্যাক্সিস এবং এই অ্যাক্সিসে ক্রিয়া করে, তাহলে তার রেজাল্টেন্ট হবে কি হয় কি, রেজাল্টেন্ট ভেক্টরটা হবে হচ্ছে কি হচ্ছে, যেমন এটা যদি 3 নিউটন ধরো, এটা 3 নিউটন ধরো, তাহলে রেজাল্টেন্ট 3√2, আর হচ্ছে এটা থিটা কত হবে, 45 ডিগ্রি। দুই পাশের সমান বল, তাহলে অবশ্যই সেটা মাঝ বরাবর দুইটার মধ্যে সমান কোণ করে আগাবে। তো আশা করি এইগুলা বুঝতে পারছো, এগুলা আমাদের কাজে লাগবে। আমরা পরবর্তীতে চলে যাই, আমরা তাহলে এগুলো মুছে ফেলি, হ্যাঁ ঠিক আছে, আমরা আগাই। তো আমরা আমরা সামনে যাই, সামনে যাচ্ছি। এইটা একটু খেয়াল করো প্লিজ, এই ছবিটা একটা মানে কিলার, মানে তোমাকে মানে এটা বলছি আমরা, এই ছবিটা তোমাকে চমৎকার ভাবে আছে না তোমাকে কনসেপ্ট দিবে। তুমি মানে এখানে একটু যদি দেখো, আমরা যদি ছবিটাকে একটু এখানে এখন দেখো, এই অবস্থায় আমি ছাড়ছি আর একবার একটু দেখো, এখন দেখো জাস্ট কি হচ্ছে দুইটা ভেক্টরের মান সমান। এখানে যে দুইটা ভেক্টর আছে, আমরা যদি চিন্তা করি, একটু প্লিজ খেয়াল করো, এখানে দুইটা ভেক্টরের মানই এখানে আমরা যদি সমান চিন্তা করি, সরি সরি একটু খেয়াল করো, আমি একটু থামাই। এই অবস্থায় তুমি যদি চিন্তা করো, এই অবস্থায় চিন্তা করো, এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা দুইটাই সমান, তাহলে এদের মান হচ্ছে থিটা হচ্ছে এই পাশ এই পাশ যেখানে চিন্তা করো, থিটা হচ্ছে 45 ডিগ্রি। তা আমরা যদি দেখো এখানে এসে এসে কি হচ্ছে, একবারে কি হচ্ছে, এখন দেখো তুমি, সরি আমরা যদি দেখি এখানে এই অবস্থায় তুমি যদি দেখো, দেখো এইটা এইটা হচ্ছে এখানে দুইটা ভেক্টর কি পরস্পর লম্বভাবে ক্রিয়া করছে। সবুজ ভেক্টরের আমরা যদি ওয়াই এক্সিস বরাবর, প্লাস ওয়াই এক্সিস বরাবর সবুজ ভেক্টরটা, সবুজ যে সাইনটা ভেক্টরটা আছে সেই ভেক্টরটার মান বেশি, সেই জন্য দেখো এই দুইটার মাঝখানের কোণটা কি ছোট, এই দুইটার মাঝখানের কোণটা ছোট, এই দুইটার মাঝখানে কোণ ছোট। আবার যদি আমরা চিন্তা করো, এখন দেখো এই অবস্থায় নাই, কিন্তু এখন দেখো
আমরা আস্তে আস্তে ওয়াই অ্যাক্সিস এর দিকে, এক্স অ্যাক্সিস এর দিকে যাচ্ছি। এখন দেখো এখানে প্লাস এক্স অ্যাক্সিস এর দিকে সবুজ ভেক্টরটা কাজ করছে, সেক্ষেত্রে লব্ধি ভেক্টরটা কি হচ্ছে, লব্ধি ভেক্টরটা হচ্ছে তোমার কি হচ্ছে লাল, লালটা হচ্ছে রেজাল্টেন্ট, রেজাল্টেন্টটা কিন্তু এক্স অ্যাক্সিস এর প্লাস এক্স অ্যাক্সিস এর খুব কাছাকাছি। এখানে তুমি আরেকটা জিনিস আমরা স্কুলে কি পড়েছিলাম, স্লোপ পড়েছিলাম, স্লোপ আমি গত ক্লাসে বলছি, স্লোপের কনসেপ্টটা তোমার দেখো এই ক্ষেত্রে স্লোপ অনেক কম, এই ক্ষেত্রে স্লোপ অনেক কম, এখন নাই। আচ্ছা সরি, আমরা আবারও দেখি, এক্ষেত্রে দেখো স্লোপ বেশি, স্লোপ বেশি, স্লোপ অনেক বেশি, অত্যাধিক বেশি, একবারে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম স্লোপ। এখন যদি তুমি দেখো স্লোপ কমছে, স্লোপ কমছে, স্লোপ কমছে, স্লোপ কমছে, স্লোপ নাই। ঠিক আছে, আবার দেখো তুমি কি হচ্ছে, স্লোপ বাড়ছে, স্লোপ বাড়ছে, মানে কি ঢালের মান বাড়ছে, থিটার মানটা বাড়ছে, ট্যান থিটার মানটা বাড়তেছে, এই যে স্লোপ কমতেছে। ঠিক আছে, এখানে একটা বিষয় খেয়াল করো, স্লোপ বলছি আমরা কি ওয়াই এক্সিস এর পরিবর্তনের সাপেক্ষে, এক্স অ্যাক্সিস এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই অ্যাক্সিস এর কি পরিবর্তন হচ্ছে। এখন দেখো এই ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিস এর পরিবর্তনটা কি হচ্ছে অনেক বেশি, ওয়াই এর মানটা অনেক বেশি, এক্স এর মানটা অনেক কম, তাহলে ওয়াই এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন অনেক বেশি, সেই জন্য স্লোপ বেশি। তার মানে কি এখানকার থিটার মানটা অনেক বেশি, থিটার মানটাও বেশি। তো আশা করি এটা বুঝতে পারছো, আমরা এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, তা আমরা সামনে যাই। তা আমরা এতক্ষণ যেটা করেছি সেটা হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখি একটু, যেটা হচ্ছে ওকে, আমরা আরেকটা আরেকটা লব্ধি ভেক্টরে আরেকটা দেখতে পাবো, যে এখন এখন যদি তুমি দেখো এটার এগুলা তোমাকে যেটা খেয়াল করো, ভেক্টর বিভাজন, ভেক্টরের যোগ, এটা যত ক্লিয়ার কনসেপ্ট তুমি পাবা তত তোমার জন্য সুবিধা হবে। যেমন এইদিকে হচ্ছে কত 4 নিউটন, এইদিকে হচ্ছে 4 নিউটন, এইটা আসতেছে এইদিকে, তাহলে এখানে কত হবে 5 নিউটন হবে। এ পাশে এইটা নিচে উপরে 3 নিউটন ওয়াই এক্সিস প্লাস ওয়াই এক্সিস, আর হচ্ছে আর 1 নিউটন মাইনাস ওয়াই এক্সিস, তাহলে আমরা এখানে পাবো 2, এখানে পাবো 2 নিউটন, এখানে পাবো 5 নিউটন, 2 নিউটন, এদিকে পাবো 5 নিউটন। আমরা যদি দেখি এখন পরের ছবি যদি দেখি, ঠিক আছে, এই যে দেখো 5 নিউটন, 2 নিউটন, তাহলে আমরা এখানে যদি এটা কি কি হচ্ছে একই কথা, আমরা এখান থেকে এটাকে একটা আমরা যেটা করতে পারি, এটার আমরা দেখো এরকম একটা রেজাল্টেন্ট যদি আমরা চিন্তা করি, তাহলে কি হবে, এই রেজাল্টেন্টটা যদি এখানে বসাই, এখন আমরা যদি দেখি, দেখো এই রেজাল্টেন্টটা তাহলে কি হচ্ছে, আমরা কি পাবো, এই বরাবর দেখো রেজাল্টেন্টটা কি হবে, খেয়াল করো তুমি একটু, যদি আমরা একটু আগে যে জিনিসটা দেখাইছিলাম তোমার, তুমি দেখো এই জায়গাটা, তাহলে এর কাছাকাছি হচ্ছে, এইটা হচ্ছে আমাদের থিটা। তাহলে আমরা যদি লিখি টেন থিটা ইজ ইকুয়াল টু কি হবে, টেন থিটা, টেন থিটা ইজ ইকুয়াল টু কি হবে, এক্ষেত্রে কত, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে 2/5, 2/5 এটা তুমি পেয়ে যাবে। আর তোমার কি হচ্ছে এই ক্ষেত্রে লব্ধি ভেক্টরের মান কত হবে, সেটা হচ্ছে গিয়ে 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটাকে যদি আমরা রুট করি তাহলে পাবো যেটা আসবে সেটাই। তো ঠিক আছে, আমরা এটা দেখতে পেলাম। এতক্ষণ আমরা যেটা করছি দুইটা ভেক্টরকে যুক্ত করছি, দুইটা ভেক্টর আমরা দুইটা ভেক্টরের ফলে আমরা একটা লব্ধি রেজাল্টেন্ট ভেক্টর পেয়েছি। এখন আমরা যেটা করবো কি, একটা ভেক্টর থাকবে সেই ভেক্টরটাকে ভাঙবো, ভেক্টর বিভাজন যেটাকে বলি আমরা, ফর্মালি ভেক্টর বিভাজন না, জাস্ট আমাদের যে আমরা যে পিথাগোরাসের উপপাদ্য পড়েছি, আমাদের যে কমন সেন্স ডেভেলপ হয়েছে, ম্যাথের সেন্স তৈরি হয়েছে, সেই সেন্স দিয়ে আমরা প্রবলেম গুলো সলভ করছি। আমরা এখনো বইয়ের কোনো, যেমন এখানে একটা ভেক্টর 5 নিউটন, আমরা বলছি ভূমি ইজ ইকুয়াল টু অতিভুজ কস থিটা, লম্ব ইজ ইকুয়াল টু অতিভুজ সাইন থিটা, তাহলে আমরা যদি এখানে যাই দেখো এটা কি হবে, এটা 5 নিউটন, 5 নিউটন, এটা থিটা, তাহলে এটা কি হচ্ছে, এটা ভূমি না, তাহলে আমরা ভূমি জানি কি হচ্ছে, ভূমি ইজ ইকুয়াল টু অতিভুজ কস থিটা, তাহলে এটার মান হচ্ছে 5 cos থিটা। এখানে থিটার মান যদি দিতাম সরাসরি মান পেতাম, তাহলে এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমরা তাহলে কি পাবো 5 sin থিটা, 5 sin থিটা, তাই না। এখন আবার একটা একটা ভেক্টর আমরা কি দুই ভাগে ভাগ করছি এইটা। এখন তুমি চিন্তা করো এই দুইটা, এই যে এই একটা ভেক্টর এবং এ পাশে যদি আমরা আরেকটা ছবি দেখি, দেখো এইটা, তাহলে এইটা হচ্ছে আমাদের কি, এই ভেক্টরটা হচ্ছে আমাদের 5 cos থিটা, খেয়াল করো আমাদের এই ভেক্টরটা হচ্ছে 5 cos থিটা, এই যে এইটা,
সরি 5 সাইন থিটা, এটা হচ্ছে 5 সাইন থিটা। তাহলে এই দুইটা ভেক্টরের মাধ্যমে কিন্তু আমরা আবার 5 নিউটন পাবো। সেটা কিভাবে, সেটাও তোমরা স্কুলে প্র্যাকটিস করছো। সেটা হচ্ছে আমরা যদি লিখি তাহলে আগের মতোই, তাহলে আমরা কি হচ্ছে আমাদের রেজাল্টেন্ট কি আসবে, রেজাল্টেন্ট আসবে কি রুট ওভার, দেখো যে 5 কস থিটা স্কোয়ার প্লাস কি হচ্ছে 5 সাইন থিটা স্কোয়ার, সাইন থিটা স্কোয়ার। তাহলে কি হচ্ছে আমাদের ফাইনালি আমরা পাবো রুট, তাহলে 5 স্কোয়ার আমরা কমন নিতে পারি দুইটা থেকে, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, সেটা হয়ে যাবে 1। ফাইনালি কত হবে 5√2 বোঝা গেছে। তাহলে আমরা দুইটা ভেক্টরকে যেরকম জুড়তে পারি, মানে জোড়া দিতে পারলাম, একইভাবে দেখো একটা ভেক্টর এই যে এখানে 5, আমরা 5 এই ভেক্টরটাকে আমরা কি করতে পারলাম, একটু ভাঙলাম, আমরা এই ভেক্টরটাকে এটা ভেঙে ফেললাম। তাইলে তুমি দুইটা ভেক্টরকে কি হচ্ছে যেমন ভাঙতে পারছো তেমন জোড়া দিতেও তুমি শিখেছো, তাই না? তাহলে দুইটা ভেক্টর, যেমন একটা ভেক্টর যদি থাকে তাহলে আমরা সেটাকে দুইটা ভেক্টরে বিভাজন করতে পারবো। এটা ভেক্টর বিভাজনে একবার আমাদের যেটা হচ্ছে বেসিক কনসেপ্ট। আমরা এই যে দেখো এই সাইডে একটা ভেক্টর পাবো, এই সাইডে একটা, ওকে। তাহলে আমরা এটা একটু দেখলাম, আমরা আগায় যাই, ঠিক আছে। ওকে, ভেক্টর ভাঙার মাধ্যমে লব্ধি ভেক্টর নির্ণয়। জাস্ট ভেক্টরটাকে যে একটু আগে দেখলাম যে ভেক্টরটা ভাঙি, তো প্রথমে এতক্ষণ যেটা ছিল যে দুইটা ভেক্টর শুধু আমরা জোড়া দিয়েছি, তারপর আবার আরেকটা ভেক্টর শুধু ভেঙেছে, এখন কি হচ্ছে ভাঙা জোড়া একসাথে হবে, জোড়া ভাঙা কি হবে একটা ভেক্টর একসাথে হবে। এখানে একটা ভেক্টর, এই যে তিন দিকে তিনটা ভেক্টর কাজ করতেছে। প্লিজ এই প্রবলেম গুলা নিজে নিজে করার চেষ্টা করবা। যদি তুমি এই প্রবলেম গুলা নিজে নিজে করার চেষ্টা করো তাইলে যেটা হবে তোমার ভেক্টর বিভাজন ক্লিয়ার হবে। আর ভেক্টর বিভাজন প্রত্যেকটা অধ্যায় ভেক্টর বিভাজন তোমাকে পেইন দিবে। এই পেইন একবারে নাও, এই ভেক্টর অধ্যায়ে যেহেতু ভেক্টর বিভাজন আছে এখানে পেইনটা নিয়ে নাও, এরপরে দেখবা যে পেইন কিলার খায় ফেলছে। ভেক্টর বিভাজনের তুমি প্রবলেম গুলো সলভ করতেছো না, তার মানে তুমি পেইন কিলার খেয়ে ফেলছো। এখন পেইন কিলার, এখন যত ব্যথা সব ব্যথা তোমার দূর হয়ে যাবে, ঠিক আছে। তা আমরা এখন এই ভেক্টরটা এখন ভেক্টর ভাঙবো এবং জোড়া দেব, দুইটা একই সাথে আমরা করার চেষ্টা করব, ঠিক আছে। তা আমরা আমরা এই ভেক্টরটাকে ভাঙার চেষ্টা করতেছি। এখন দেখো এইটা, এই ভেক্টরটা 45, এইটারে আমরা ভাঙতেছি। তাহলে এইটাকে, এই ভেক্টরটা ভাঙলে আমরা এই অ্যাক্সিসে এই ভেক্টরটা কত পাবো, খেয়াল করো 10, কি এটা কস ভূমি না, এটা 10 cos 45 ডিগ্রি, 10 cos 45 ডিগ্রি। তাহলে 10 cos 45 ডিগ্রি সমান সমান কত, cos 45 ডিগ্রি 1/√2, তাহলে 10 ইন্টু কি হচ্ছে 1/√2 সমান সমান কি হবে 5√2, 5√2, এটা হচ্ছে 5√2। তাহলে একইভাবে এই দিকে ওয়াই অ্যাক্সিস বরাবর কি হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর এটা কি হবে, এই ভেক্টরটা কি হবে, এটা হচ্ছে 10 sin কি হচ্ছে 45। তাহলে কি হচ্ছে sin 45, তাহলে একই কথা যেহেতু, তাহলে sin 45 1/√2, তাহলে আমরা এদিকে পাবো কত 5√2। এখন খেয়াল করো এই যে এই এক্সিস বরাবর একটা ভেক্টর, এই ভেক্টরটাকে ভাঙলাম, তাহলে এক্স এর প্লাস এক্সিস এর দিকে আমরা পাইলাম কত, প্লাস এক্স অ্যাক্সিস এর দিকে পাইলাম 5√2। এখন দেখো মাইনাস এক্স অ্যাক্সিস এর দিকে 10√2, তাহলে কি হবে, অবশ্যই বড় ভেক্টরের দিকে, লব্ধি ভেক্টরটা বড় ভেক্টরের দিকে যাবে। তাহলে আমরা কি হচ্ছে, আমরা যেটা দেখবো, আমরা এই দিক বরাবর, এই দিক বরাবর কি হচ্ছে একটা ভেক্টর পাবো। এই দিক বরাবর আমরা যদি চিন্তা করি, এই দিক বরাবর আমি একটু পাশে দেখাইতেছি, এই দিক বরাবর আমরা একটা ভেক্টর পাবো, এইটার মান হবে আমাদের, এবং আবার আরেকটা ভেক্টর পাবো। দেখো এইটা হচ্ছে উপরের দিকে 5√2, আর এটা হচ্ছে 10, এটা প্লাস এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে 5√2। খেয়াল করো প্লাস এক্স অ্যাক্সিস বরাবর, এটা সরি প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর, প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে 5√2, আর হচ্ছে মাইনাস ওয়াই এক্সিস বরাবর হচ্ছে, মাইনাস ওয়াই এক্সিস বরাবর হচ্ছে 10√2। তাহলে এখানে রেজাল্টেন্টটা কোন দিকে হবে, রেজাল্টেন্টটা এই দিকে হবে। দেখো এই দিকে, সরি এইটা, এইদিকে আমরা 5√2, 5 -√2, আমরা তাহলে এদিকে পাচ্ছি হচ্ছে 5, সরি 10 -5√2, 10 -5√2, এই একটা ভেক্টর, এইটা হচ্ছে মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর। আরেকটা ভেক্টর পাচ্ছি মাইনাস ওয়াই অ্যাক্সিস বরাবর, সেটা পাবো কত, সেটা হচ্ছে গিয়ে 10 -5√2। খেয়াল করো,
তাহলে এই দুইটা ভেক্টর খেয়াল করো, দুইটা ভেক্টর সমান, তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা কি হবে 45 ডিগ্রি। রেজাল্টেন্ট ভেক্টর 45 ডিগ্রি, আর এটার মান কত পাবো যদি আমরা দুইটারই করি, তাহলে কি হবে 10 মাইনাস, তুমি ক্যালকুলেটর দিয়ে মান বের করে ফেলতে পারবা, এটা 10 মাইনাস 5√2 স্কোয়ার প্লাস 10 মাইনাস 5√2 স্কোয়ার, 5√2 স্কোয়ার, তার উপরে রুট। যে মানটা হবে সেই মানটাই হচ্ছে লব্ধি ভেক্টরের মান। আর দিক হচ্ছে যে কোনোটার সাথে, এটা কত দিক হচ্ছে 45 ডিগ্রি দিক। আচ্ছা থিটা, থিটা হচ্ছে কত হবে, থিটা সরি থিটা, এক্ষেত্রে থিটা হবে কত, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, থিটা 45 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। তাহলে এইগুলা এইভাবে ভেঙে জোড়া দিয়ে করলে তোমাদের আমাদের বোর্ডের অনেক প্রবলেম গুলো সলভ হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখবা যে এই টাইপের প্রবলেম গুলো থাকে। তো তোমাকে এখন দেখা গেছে কি সব ধরনের প্রস্তুতি রাখতে হবে। আমরা বোর্ডের প্রবলেমও সলভ করবো। এই যে আরেকটা ভেক্টর, আমরা ডান পাশে আরেকটা ভেক্টর দেখলাম, এই ছবিটা আমরা একটু দেখি। এই ছবির মাধ্যমে আমরা যেটা করব প্রবলেম সলভ। এখন দেখো প্লাস এক্স এক্সিস বরাবর হচ্ছে প্লাস ওয়াই এক্স এক্সিস বরাবর একটা ভেক্টর, এটা হচ্ছে প্লাস এক্স এক্সিস, এটা হচ্ছে 4 নিউটন। আর এদিক থেকে দেখো এইটাও কি হচ্ছে, এই ভেক্টরটা কিন্তু ডিরেকশন কোন দিকে, এক্স এক্সিস এর দিকে। তাহলে এখানে আমরা রেজাল্টেন্ট ভেক্টর পাবো কত, লব্ধি ভেক্টরটা তুমি পাবা হচ্ছে এই এক্সিস বরাবর তুমি পাবা 5 নিউটন। দেখো এই যে 5 নিউটন, আমরা যদি এটাকে চিন্তা করি, লিখে ফেলি 5 নিউটন, এই অ্যাক্সিস এর দিকে একটা ভেক্টর পাইলাম আমরা 5 নিউটন। এখন দেখো এইটা নিচের দিকে, এটা হচ্ছে নিচের দিকে, এটা উপরের দিকে, তাহলে ফাইনালি কি হবে, একটা প্লাস ওয়াই এক্সিস বরাবর, একটা হচ্ছে মাইনাস ওয়াই এক্সিস বরাবর। তাহলে অবশ্যই যেহেতু প্লাস ওয়াই এক্সিস বরাবর 4 নিউটন, সেই ক্ষেত্রে আমরা রেজাল্টেডটা প্লাস ওয়াই এক্সিস বরাবর পাবো, এবং সেটা হবে কত 3 নিউটন। আমরা এই দিকে দেখছি, এটা হচ্ছে কত 3 নিউটনের একটা ভেক্টর। এখন আমাদের আরেকটা ভেক্টর রয়ে গেছে, দেখো এই যে এই ভেক্টরটা, এইটা হচ্ছে এটার সাথে হচ্ছে 37 ডিগ্রি কোণে আছে, 37 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে। 37 ডিগ্রি কোণে যদি থাকে, তাহলে আমরা যদি এই ভেক্টরটাকে ভাঙি, দেখো এই ভেক্টরটাকে ভাঙি, আমরা ভাঙা শিখছি, ঠিক আছে, ভাঙা শিখছি। তাহলে 5, তাহলে এই এক্স অ্যাক্সিস বরাবর যাবে কত 5, খেয়াল করো 5 cos 37, 5 cos কত 37, ঠিক আছে 37 ডিগ্রি। তাহলে এর মান কত আসতেছে, cos 37 হচ্ছে 4, 5 ইন্টু দেখো কত 5 ইন্টু 4/5, cos 47 পাবা 4/5, তাহলে 5 কাটা দিলে ফাইনালি কত হচ্ছে 4। তাহলে দেখো টোটালি এক্স অ্যাক্সিস প্লাস অ্যাক্সিস বরাবর কত হচ্ছে 5 নিউটন প্লাস 4 নিউটন, তাহলে কত হচ্ছে, সরি এটা 4 নিউটন, আমরা নিচ্ছি 4 নিউটন, তাহলে টোটালি এক্স অ্যাক্সিস বরাবর 9 নিউটন। এবার দেখো আমরা এবার যেটা হচ্ছে কি, এইটা যে ভাঙলাম শুধু এক্স অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিস এর দিকে কত হবে, ওয়াই অ্যাক্সিস এর দিকে মাইনাস ওয়াই অ্যাক্সিস এর দিকে এটা কত হবে 5, সরি সাইডে লিখি, এটা এখানে লিখি মাইনাস ওয়াই অ্যাক্সিস বরাবর 5 সাইন 37, সাইন 37 ডিগ্রি, খেয়াল করো সাইন 37, তাহলে আমরা 5 ইন্টু সাইন 37 হচ্ছে 3/5, 3/5, তাহলে 5 কাটা সমান সমান কত 3 নিউটন। তাহলে এই ভেক্টরটাকে ভাঙলাম, এটা মাইনাস ওয়াই এক্সিস বরাবর 3 নিউটন। এখন তুমি যদি চিন্তা করো, দেখো এখানে এইটা কোন দিকে, নিচের দিকে কয় নিউটন 3 নিউটন। দেখো মাইনাস ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে 3 নিউটন, এদিকে হচ্ছে 3 নিউটন মাইনাস ওয়াই অ্যাক্সিস, আর প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর কত 3 নিউটন। তাহলে এইটা আর এইটা কি হবে, নালিফাইড হয়ে যাবে, মানে বাদ যাবে একটা আরেকটা বার। তাহলে আমরা এখানে রেজাল্টেন্টটা পাবো কত 9 নিউটন, এবং কোন দিকে এটা প্লাস এক্সিস বরাবর, ডিরেকশনটা হচ্ছে প্লাস এক্স অক্ষ বরাবর, ডিরেকশনটা অবশ্যই আছে প্লাস এক্স অক্ষ বরাবর। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো এই ব্যাপারে এইভাবে ভেক্টরকে জোড়া দিয়ে এবং ভেক্টরকে ভেঙে একটা রেজাল্টেন্ট ভেক্টর বের করা আমাদের শিখতে হবে। এই ধরনের প্রবলেম বোর্ডেও আছে। তো আমরা একটু যেটা করি সেটা হচ্ছে আমরা একটু আগাই, আমরা একটু দেখবো যেটা হচ্ছে পরবর্তী আলোচনা, ঠিক আছে। তো আমরা যাচ্ছি।
ভেক্টর স্থানান্তর, খেয়াল করো ভেক্টর স্থানান্তর, আমরা এই বিষয়টা একটু খুব খেয়াল করে দেখব। ভেক্টর স্থানান্তরের মধ্যে আমরা যখন আমরা বলেছি ধারক রেখার মধ্যে বলছি একটা ভেক্টর আছে, আমরা যদি এরকম চিন্তা করি, এই বিষয়টা মনে আছে নিশ্চয়ই তোমাদের, এই একটা ভেক্টর, তাহলে কি হচ্ছে এইটা হচ্ছে তার পাদবিন্দু, আমরা বলছিলাম পা, এটা হচ্ছে পা, আর এটা হচ্ছে তার কি মাথা, পা আর মাথা। আমরা গত ফার্স্ট লেকচারে একবারে প্রথম লেকচারে এই বিষয়টা আলোচনা করছি, এটাকে আমরা পাদবিন্দু বা পা বলি, আর এটা হচ্ছে মাথা বা শীর্ষবিন্দু বলি, শীর্ষবিন্দু, এবং ইভেন ইংরেজিতে বলি আমরা স্টার্টিং পয়েন্ট। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। আর এইটুকু হচ্ছে ভেক্টরের মান, এইটুকু হচ্ছে ভেক্টরের মান, আর ডিরেকশন হচ্ছে পা থেকে মাথার দিকে, পা থেকে মাথার দিকে। ঠিক আছে, তাহলে এইটা, তা আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে এই অংশটা ক্লিয়ার করি। আমরা এখন যেটা দেখবো ভেক্টর স্থানান্তরের বিষয়টা। ঠিক আছে, ভেক্টর স্থানান্তর এখানে আমরা যদি একটু দেখি, একটা কথা মনে রাখতে হবে, মান সেম দিকও সেম। ভেক্টর স্থানান্তরের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, মান এবং দিকের কোনো পরিবর্তন হবে, মান সেম এবং দিক সেম। তাইলে আমরা যদি আরেকটু আগাই, সেক্ষেত্রে দেখো এই একটা ভেক্টর আমরা দেখছি, এই যে দেখো ওপি একটা ভেক্টর, পিআর একটা ভেক্টর বাম পাশে স্ক্রিনের উপরে, কিউ আর আর কিউ আর একটা ভেক্টর। আমরা এখন যদি জিনিসটা দেখি এক্ষেত্রে, এখানে তুমি দেখো আমরা কি করছি, এখানে দেখো, এখানে আমরা দেখো এই ভেক্টরটা দেখো, ওপি ভেক্টর ডিরেকশন এইদিকে, এই যে এটা হচ্ছে ওপি ভেক্টর, এখানে এটা হচ্ছে পিআর ভেক্টর, খেয়াল করো এইদিকে, সরি, এটা হচ্ছে পিআর ভেক্টর, এটা হচ্ছে আর কিউ, হ্যাঁ আর কিউ ভেক্টর, এই তিনটা ভেক্টর। এই তিনটা ভেক্টরকে আমরা এখন জোড়া দিতে চাই, মানে যোগ করতে চাই। তাহলে আমাদের আসলে কি করতে হবে, দেখো এই যে এখান থেকে আমরা ওপি ভেক্টরটাকে নিয়ে আসলাম, দেখো এটা ডিরেকশনও চেঞ্জ হয়নি, মানের কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, তাহলে আমরা ওপি ভেক্টরটাকে নিয়ে আসলাম এই জায়গায়, এই যে এখানে আমরা রাখলাম, পিআর ভেক্টরটাকে আমরা আসলাম। তা আমরা বলছি ভেক্টর যোগের ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা আলোচনা গত ক্লাসেও করেছি, আজকেও আলোচনা করব। দেখো প্রথম ভেক্টরের কি হচ্ছে শীর্ষবিন্দুতে, ঠিক আছে, দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু পা স্থাপন করবো। দেখো প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের কি হচ্ছে পা স্থাপন করলাম। আবার দেখো এখান থেকে এই ভেক্টরটা আনলাম আমরা, এটা দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু অর্থাৎ মাথায়, দ্বিতীয় ভেক্টরের মাথায় প্রথম ভেক্টরের তৃতীয় ভেক্টরের পা। এখন আমরা যেটা করব লব্ধি ভেক্টর নির্ণয় করব। লব্ধি ভেক্টরটা হচ্ছে দেখো এখন কি হবে, লব্ধি ভেক্টরটা আমরা নিচ্ছি, একটু খেয়াল করো, লব্ধি ভেক্টর হবে আমাদের কি প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শীর্ষ মানে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত, মানে প্রথম ভেক্টরের পা থেকে শেষ ভেক্টরের মাথা পর্যন্ত, এটা হচ্ছে আমাদের কি এই তিনটা ভেক্টরের যোগ। তাই আমরা ভেক্টরের যে স্থানান্তর গুলা করছি সেটা এখানে খেয়াল করবার বিষয়। মান সেম থাকবে, দিক সেম থাকবে, আমরা মান চেঞ্জ করিনি, দিকও চেঞ্জ করিনি। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে একটু দেখি, এই যে দেখো ওপি একটা ভেক্টর, এবং এই যে দেখো ওপি ভেক্টর, পিআর ভেক্টর, আর কিউ ভেক্টর। তাহলে প্রথম ওপি ভেক্টরের মাথার মধ্যে পিআর ভেক্টরের পা, এবং পিআর ভেক্টরের মাথার মধ্যে আর কিউ ভেক্টরের পা, এবং আমরা রেজাল্টেন্ট ভেক্টরটা পাচ্ছি কি ওপি ভেক্টরের মাথা থেকে, আর ওপি ভেক্টরের পা থেকে, ওপি ভেক্টরের পা থেকে আর কিউ ভেক্টরের মাথা। দেখো এই যে আর কিউ ভেক্টরের মাথা, আরেকবার দেখাই, সরি আরেকবার দেখাই, যে আর কিউ ভেক্টরের মাথা বোঝা গেছে। তাহলে এই, ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম, আশা করি এটা আমরা বুঝতে পারছি। তো আমরা আগায় যাব সামনে। ঠিক আছে, ভেক্টরের যোগ, এডিশন অফ ভেক্টর আলোচনা করছি। ঠিক আছে, তাহলে দুইটা ভেক্টর এই মাত্র আলোচনা করছি, দুইটা ভেক্টরের যোগের ক্ষেত্রে একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে, দেখো একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে মানে মাথায় অপর ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু সরল রেখা দিয়ে যোগ করলে সরল রেখাটির দৈর্ঘ্য ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। লব্ধির দিক হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। এই যে এখন দেখো এই একটা ভেক্টর, বি ভেক্টরের বি ভেক্টর একটা, এ ভেক্টরের মাথায় আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, বোঝা গেছে আশা করি। এখন যদি দেখো এখানে এটা যদি তুমি চিন্তা করো, খেয়াল করো, এই যে এ ভেক্টর, এ ভেক্টরের মাথায় বি ভেক্টরের পা, এটা তাহলে লব্ধিটা হচ্ছে এই বরাবর। ঠিক আছে, এই একটা ভেক্টর, আমরা ডিরেকশন চেঞ্জ করিনি, মানের সাইজও চেঞ্জ করিনি। ঠিক আছে, তাহলে আমরা দেখছি হচ্ছে, আমরা এখন দেখো আরেকটা জিনিস দেখো, এই যে দেখো দুইটা F1 F2 দুইটা ভেক্টর, এদের রেজাল্টেন্ট কি হচ্ছে ছবিটা আরেকবার দেখো।
ডান পাশে উপরে। ঠিক আছে, দেখো F1 F2 দুইটা আলাদা ভেক্টর, তাহলে F2 ভেক্টর কি হচ্ছে F1 ভেক্টরের শীর্ষে চলে যাচ্ছে এবং F1 ভেক্টরের পাদবিন্দু থেকে F2 ভেক্টর শীর্ষে। ঠিক আছে, তাহলে আমরা ভেক্টরের যোগটা দেখলাম, ভেক্টরের যোগটা আমাদের কাজে লাগবে। একই ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্রটা স্কুলেও তোমরা পড়ছো, একই কথা। দুটি সমজাতীয় ভেক্টরকে যদি একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে মানে ওদিকে সূচিত করা, এটা পরীক্ষায় এটার অ্যাপ্লিকেশনটা আসে, যেহেতু স্কুলে তোমাদের ত্রিভুজ সূত্র পড়িয়েছে, মাঝে মাঝে এটার বিবৃতিটা পরীক্ষায় আসে, সেক্ষেত্রে একটু বিবৃতিটা মুখস্থ রাখবার চেষ্টা করবা লিখতে হলে। অনেকেই বলে যে স্যার মুখস্থ করেন, বুঝে মুখস্থ করতে হবে, না বুঝে মুখস্থ করার কথা বলছি না, বুঝতে হবে দেন মুখস্থ করতে হবে। আবার কিছু কিছু ব্যাপার ঠোঁটস্থ বলছি, শুধু মুখস্থ না, মুখস্থ করলে তো চিন্তা করে বলা লাগে, ঠোঁটস্থ। তাহলে আমরা এখন দেখো এই যে আগের মতোই, তাহলে কি হচ্ছে আমরা যদি আমরা পাশের ছবিটা, এই ছবিটার সাথে বর্ণনাটা যদি দেই, তুমি একটু খেয়াল করো যে স্পটলাইট আমরা নেই, এখানে দেখো এই একটা ভেক্টর আমাদের, এ ভেক্টরের কি হচ্ছে আমরা এখানে এটা একটা ত্রিভুজ, দুইটা সমজাতীয় ভেক্টর। সমজাতীয় বলতে বোঝাচ্ছি আমরা কি একই জাতীয়, একই জাতীয় মানে কি দুইটা, আমরা গত ক্লাসে বলছি বেগ বেগ, সরণ সরণ, ত্বরণ ত্বরণ। ঠিক আছে, এরকম যদি হয়, ফোর্স ফোর্স যদি হয়, তাহলে দুইটা একই জাতীয় ভেক্টর হইতে হবে। তাহলে ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু, তাহলে কি হচ্ছে এই যে দেখো তুমি এইটা একটা সন্নিহিত বাহু, এই যে আমরা এইটা দেখো, এই যে এ একটা বাহু, সরি এই যে এ একটা ভেক্টর, এইটা একই ক্রমে, দেখো দুইটা একই ক্রমে আছে, আর এদের লব্ধি হচ্ছে এইদিকে হইলে বিপরীত ক্রমে হইতো, এইদিকে হইলে বিপরীত ক্রমে হইতো, কিন্তু এইদিকে হয় নাই। এটা হচ্ছে কি একই ক্রমে যদি হতো তাহলে এইদিকে হইতো, আমরা বলছি বিপরীত ক্রমে, তাইলে এখান থেকে সেই দিকে গেছে। এইটা এই তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে লব্ধি ভেক্টরের মান এবং দিক দুইটাই নির্দেশ করে। তো আশা করি এটা বুঝতে পেরেছি, আমরা খুব দ্রুত আগাচ্ছি এখানে। আমরা খেয়াল করো এই একই কথা, ছবি দেখে আর একই জিনিস, ভেক্টরের বিয়োগ, ভেক্টরের বিয়োগটা একটু খেয়াল করার চেষ্টা করো। আমরা এক্ষেত্রে এখানে একটা অ্যানিমেশন দেখো, তারপরে একটু কথা বলি। যদি আমরা এইরকম দেখি সেফর, তুমি যদি চিন্তা করো এখানে আমরা এই একটা ভেক্টর চিন্তা করলাম, দাঁড়াও 1 মিনিট, এই যে এ একটা ভেক্টর, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এ ভেক্টর, আর বি আর একটা ভেক্টর, বি ভেক্টর হচ্ছে এইদিকে, আমরা বি ভেক্টরটা বিয়োগ করব এ ভেক্টর থেকে। তাহলে আমরা যেটা করব কি, সেটা হচ্ছে এই ভেক্টরটাকে আমরা কি করব, আমরা এই ভেক্টরটাকে উল্টা করব, এই যে মান এবং দিক ঠিক রাখবো, উল্টা করব, উল্টা করে এনে কি হচ্ছে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে রাখবো। প্রথম ভেক্টরে দেখো দ্বিতীয় ভেক্টর ঋণাত্মক ভেক্টরের কি হচ্ছে, ঋণাত্মক ভেক্টরের পাদবিন্দু প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে থাকবে, এবং কি হচ্ছে এই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, এক্ষেত্রে দেখো তুমি ঋণাত্মক, আমরা প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু পাদবিন্দু থেকে ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত ডিস্টেন্সটাই হচ্ছে ভেক্টর, এই দুইটা ভেক্টরের বিয়োগ। আমরা একটা অ্যানিমেশন দেখি, অ্যানিমেশনটা আমরা একটু দেখি, আমরা যদি অ্যানিমেশনটা দেখি তাহলে বুঝতে পারবো। একটু খেয়াল করে একটা অ্যানিমেশন আমরা একটু দেখবো, উল্টায় গেল, ঠিক আছে। এখন দেখো দুইটা ভেক্টর, এই যে ইউ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর, ইউ একটা ভেক্টর, ভি ভেক্টর। এখন আমরা ইউ থেকে ভি কে বিয়োগ করবো, ইউ থেকে ভি বিয়োগ করবো, এই যে দেখো আমরা উল্টায় ফেললাম, তাহলে আমাদের কি হলো, ভি ভেক্টরটা উল্টায় গেল, ভি ভেক্টরটাকে আমরা ঋণাত্মক ভেক্টর নিলাম। ঋণাত্মক ভেক্টর আমরা কি বলেছিলাম মনে আছে, ঋণাত্মক ভেক্টর আমরা বলেছিলাম কি হচ্ছে, যদি একটা ভেক্টর এরকম হয়, জাস্ট কি হবে, এই ভেক্টরের বিপরীতে যদি আমরা চিন্তা করি, এইটা এই ভেক্টরটা হচ্ছে প্রথম ভেক্টরের ঋণাত্মক ভেক্টর, মান সমান থাকবে, দিক ভিন্ন থাকবে। ঠিক আছে, আমরা এইটা দেখলাম। এখন তুমি দেখো আবার অ্যানিমেশনটা একবার দেখো, এই যে বিপরীত হয়ে গেল। এখন আমরা এই যে প্রথম ভেক্টরকে আমরা কি, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু ঋণাত্মক ভেক্টরের পাদবিন্দুতে স্থাপন করবো। এই খেয়াল করো, এই যে এখান থেকে কি হচ্ছে, এই যে ইউ ভেক্টরের পাদবিন্দু থেকে ভি ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত, এটাই হচ্ছে কি ইউ মাইনাস ভি। ঠিক আছে, তা আমরা এটা দেখলাম। ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে এবার আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। নিচের চিত্রে এম
মাইনাস সরি এম একটা ভেক্টর, এন একটা ভেক্টর এবং এল একটা, তিনটা ভেক্টর রাশিকে দেখানো হলো। চিত্র থেকে নির্ণয় করা যায় যে কি আমরা কি নির্ণয় করতে পারি, দেখো এইটা। তাহলে এখন এই ছবিটা দেখে তোমার কি হচ্ছে, কোনটা সঠিক এখানকার জন্য, কোনটা সঠিক। তুমি যদি চিন্তা করো ডিরেকশন ওয়াইজ, যদি আমরা চিন্তা করি ডিরেকশন ওয়াইজ চিন্তা করি, এইটা ত্রিভুজ সূত্র হয় কিনা, সরি আমি এটা নিই। আচ্ছা, এইটা এই দিকে, ওকে। তাহলে আমরা এখান থেকে যদি শুরু করি, দেখো এইটা, এটা হচ্ছে এন, এন আর এম। তাহলে কি হচ্ছে এন এম দুইটা একই দিকে, ত্রিভুজ সূত্র। তাহলে এটা হচ্ছে এল হচ্ছে তাদের লব্ধি। আমরা যদি এইটাকে মুছে দেই, এল হচ্ছে তাদের রেজাল্টেন্ট, এল হচ্ছে তাদের, আমরা এল হচ্ছে কি হচ্ছে এটা রেজাল্ট। ঠিক আছে, এটা একটা ত্রিভুজ সূত্র আছে। এখন তুমি দেখো কোন সূত্রটা। তাহলে তুমি এল দিয়েই যদি শুরু করো, এল মাইনাস, দেখো এখানে যদি আমরা আরেকবার, এটা ত্রিভুজ সূত্র দেখলাম, তো আমরা আরেকটা দেখো সহজ যে সিস্টেমটা, সেটা তোমাকে একটু দেখায়। যেমন তুমি প্রথমে এল আছে, এল দিয়ে যদি শুরু করো এল, তাহলে এল একই ক্রমে হইলে প্লাস হবে আর বিপরীত ক্রমে মাইনাস। তাহলে এম এখন বিপরীত ক্রমে আছে, এই রকম হইলে প্লাস হয়ে যেত, কিন্তু আছে বিপরীত ক্রমে। তাহলে এল মাইনাস এল মাইনাস এম মাইনাস, এটা দেখো এটাও কি একই ক্রমে হইলে, এইরকম হইলে প্লাস হইতো, আর আছে বিপরীত ক্রমে। তাহলে এল মাইনাস এম মাইনাস এন। তাহলে তিনটা। এখন দেখো এটার থেকে কোনটা পাবা। এখন আলটিমেটলি এটা দিয়ে তুমি হয়তো এখানে পাবা না, কিন্তু তুমি যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো, তাহলে তুমি এটার অ্যান্সারটা পাবা। সেটা কেমন দেখো, তুমি এখন যদি চিন্তা করো, এই দেখো এখানে কি হচ্ছে, এই যে এম প্লাস, এই যে এন প্লাস এল প্লাস, সরি এম প্লাস এন প্লাস, আর হচ্ছে এইটা হচ্ছে এল মাইনাস, এই যে এদিকে এল মাইনাস ইজ ইকুয়াল টু 0। তো অ্যান্সার মেবি, অ্যান্সার মাস্ট বি হচ্ছে ডি। ডি দেখো, আর কোনোটা হয় না। ওকে, তো এটা একটু দেখবো আর কি। আমরা তাইলে এখন আরেকটা প্রবলেম একটু যদি করি, আরেকটা প্রবলেম, সরি সরি, আরো এরকম। এটা হচ্ছে কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2004-05 আর ঢাকা বোর্ড 2017 আসছে। আমরা আর কোনো প্রবলেম দেখছি না। আমরা এই ক্ষেত্রে এখানে চলে আসছি, সরি এইখানে দেখো, আমরা আরেকটা প্রবলেম দেখাই যাবে। নিচের চিত্র থেকে কোনটা সঠিক, চিত্র থেকে কোনটা সঠিক তুমি যদি দেখো। এখন শুরু করছে পি দিয়া, শুরু করছে পি দিয়ে, পি দিয়ে শুরু করলো, তুমিও পি দিয়ে শুরু করবে। এই যে দেখো পি, তাহলে পি দিয়ে শুরু করছে। এখানে দেখো এই যে কিউ এইদিকে, আর এইদিকে। তাহলে এখন যদি এরকম হচ্ছে না, তাই না? তাহলে আমরা এখন দিয়ে আর দিয়ে যদি শুরু করি, আর দিয়ে শুরু করলে কি হবে, এক্ষেত্রে পি প্লাস কিউ প্লাস আর। তাহলে এখানে এই যে দেখো আর, এইটা আর, এটা হচ্ছে কিউ, এই যে দেখো এটা হচ্ছে মাইনাস পি। তাহলে আমরা দেখো এখানে আর ইজুগাল টু কিউ প্লাস পি, তা হয়? কিউ প্লাস পি হয় না। তাহলে পি ইজুগাল টু কি হচ্ছে, আর প্লাস কিউ। দেখো এটা হয় মনে হয়, তাই না? ওকে, আমরা যদি এখানে একটু দেখি, এইটা দেখো, তাহলে এখানে আর, আর আর হচ্ছে কিউ, আর আর কিউ বিপরীত ক্রমে হচ্ছে তোমার এখানে পি, বিপরীত ক্রমে হচ্ছে পি। ঠিক আছে, তাহলে এই উত্তরটা সঠিক। দেখো আর প্লাস কিউ ইজ ইকুয়াল টু কিউ সঠিক, সিটা রাইট। তো ওকে, আমরা সামনে আরেকটা প্রবলেম এইরকম আছে ত্রিভুজ সূত্রে। খেয়াল করো, এইটা আছে, তুমি যদি দেখো এইটা, তুমি যদি দেখো, আমরা নিচের প্রবলেমটা দেখি। সেটা হচ্ছে দেখো পি কিউ আর তিনটা ভেক্টর একটা ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত হলে নিচের কোনটা সঠিক। খেয়াল করো, পি প্লাস কিউ, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর হচ্ছে, তাহলে পি, আমরা যদি দেখো, আমরা যদি এটাকে একটু দেখি এইভাবে লেখার চেষ্টা করি, এটা ত্রিভুজের ক্ষেত্রে এটা তুমি একটু দেখতে পারো। তাহলে পি, আমরা আমরা যদি এরকম একটা ছবি আঁকি, পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর,
তাহলে রেজাল্টেন্টটা হবে কি? রেজাল্টেন্টটা আমরা যদি আর চিন্তা করি, আর এই দিকে ডিরেকশন, তাহলে পি এটা, এটা কিউ, এটা হচ্ছে আর। তাহলে আমরা লিখতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর রেজাল্টেন্ট। খেয়াল করো, তাহলে পি প্লাস কিউ, আমরা যদি এই পাশে সমীকরণের এই পাশে, তাহলে মাইনাস আর, তাহলে এখানে কি হবে? নাল ভেক্টর। খেয়াল করো, জিরো। তাহলে আমাদের এই চয়েসটা মেলে। ঠিক আছে, পি প্লাস কিউ মাইনাস আর ইজ ইকুয়াল টু জিরো। আমরা এই প্রবলেম গুলো দেখলাম। আমরা আমরা একটু ত্রিভুজ সূত্র থেকে সামনে যাই। খেয়াল করো, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সরণ ভেক্টর নিয়ে। সরণ ভেক্টর কাকে বলে? সরণ ভেক্টর বলছিলাম অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমরা সরণ ভেক্টর দ্বারা, অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমরা বলছি সরণ ভেক্টর। আমরা অবস্থান ভেক্টরের পরিবর্তনটা যদি দেখি, খেয়াল করো, পি একটা বিন্দু, এই পি একটা বিন্দু, পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ওপি। এটাকে আমরা আর আই দ্বারা প্রকাশ করি। পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি। কিউ আর একটা বিন্দু, কিউ আর একটা বিন্দু, খেয়াল করো এখানে কিউ আর একটা বিন্দু, আমরা যদি চিন্তা করি এখানে কিউ আর একটা বিন্দু, এই কিউ অবস্থান ভেক্টর হচ্ছে ও কিউ। তাহলে প্রাথমিক অবস্থায় অবস্থান ভেক্টর ছিল কত? প্রাথমিক অবস্থায় অবস্থান ভেক্টর ছিল এক্ষেত্রে তোমার আর আই। আমরা আর আই দ্বারা চিন্তা করেছি বই, আর ইনিশিয়াল অবস্থান ভেক্টর, আর এটা হচ্ছে আর এফ ফাইনাল ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর, তাহলে আমরা অবস্থান ভেক্টর পি থেকে কোথায় চলে আসলো? কিউ তে চলে আসলো। তাহলে অবস্থান ভেক্টরের পরিবর্তনটা হচ্ছে, অবস্থান ভেক্টরের পরিবর্তনটা হচ্ছে তোমার পি কিউ। অবস্থান ভেক্টরের পরিবর্তনটা হচ্ছে পি কিউ। আমরা ডেফিনিশনে বলেছিলাম যে কি হচ্ছে আদি অবস্থান ভেক্টর এবং শেষ অবস্থান ভেক্টর এবং আদি অবস্থান ভেক্টরের পার্থক্যটাই হচ্ছে আদি শেষ অবস্থান ভেক্টর। দেখো, শেষ অবস্থান ভেক্টর এবং আদি অবস্থান ভেক্টরের পার্থক্যই হচ্ছে গিয়ে কি আমাদের অবস্থান ভেক্টরের পরিবর্তন। আর সেটাকে আমরা বলছি কি সরণ ভেক্টর। ডেলার ভেক্টর হচ্ছে সরণ ভেক্টর। আমরা ডেলার কে, এটাকে আমরা চাইলে এখন ত্রিভুজ সূত্রের মাধ্যমে আমরা কাজটা করতে পারি। খেয়াল করো, তুমি যদি চিন্তা করো, দেখো এই যে এইটাকে চিন্তা করি আমরা, ওপি একটা ভেক্টর, এটা হচ্ছে কি পি কিউ ভেক্টর, তাহলে এইটা হচ্ছে কি ভেক্টর? ও কিউ ভেক্টর। তাহলে এখন তুমি যদি দেখো এখানে এটা করে দেওয়া আছে, ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর সমান সমান ও কিউ ভেক্টর। তাহলে পি কিউ যদি এই পাশে চলে তো ওপি ওই পাশে চলে যাবে। দেখো, ও কিউ মাইনাস ওপি। তাহলে এক্ষেত্রে আর ভেক্টর ইজ ইকুয়াল টু আর টু ভেক্টর, মানে আমরা ফাইনাল ভেক্টর যেটা বলছি আর ওয়ান ভেক্টর। তাহলে আর টু, দেখো এই ক্ষেত্রে ওপি, ওপি কে আমরা থ্রি ডাইমেনশনে মানে বিভাজন করেছি। এটা হচ্ছে এক্স ওয়ান আই, ওয়াই ওয়ান জে, জেড ওয়ান কে। আমরা যখন অবস্থান মানে কি বলে ত্রিমাত্রিক বিভাজনটা শিখবো, তাহলে আমাদের ধারণাটা আরেকটু ক্লিয়ার হবে। তাহলে ও কিউ ইজ ইকুয়াল টু কি হচ্ছে আর টু, তাহলে এটা হচ্ছে এক্স টু আই, ওয়াই টু জে, জেড টু কে। তাহলে আমরা এটা লিখে ফেললাম, এই যে মাইনাস চিহ্ন। এখন দেখো, আমরা আই এর সহগগুলো এক জায়গায় নিয়েছি এবং আমরা জে এর সহগগুলো এক জায়গায় নিয়েছি, জে এর সহগগুলো এবং কে এর সহগগুলো যদি নেই, তাহলে আমরা ফাইনালি পাবো আর ইজ ইকুয়াল টু কি x2 minus x1 i, y2 minus y1 j, z2 minus z1 k। তাহলে এটা হচ্ছে, এইটা হলো x অক্ষ বরাবর কি পরিবর্তন হইলো, এটা হচ্ছে y অক্ষ বরাবর কি পরিবর্তন হইলো, হলো z অক্ষ বরাবর পরিবর্তন। আর মান হচ্ছে, এটা মান হচ্ছে আর ভেক্টর এর মান। তাহলে এটা হচ্ছে x2 minus x1 স্কয়ার প্লাস y2 minus y1 স্কয়ার, z2 minus z2 স্কয়ার। এটা এই বিষয়টা আর একটু বেশি ক্লিয়ার হবে আমরা যখন কি করব, আমরা যখন ত্রিমাত্রিক বিভাজনটা তোমাদের দেখাবো, তখন তোমরা এটা খুব ভালো শিখতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এখন যদি ইভেন এটা তোমার একটা ধারণা আছে, আমরা ম্যাথের কনসেপ্ট দিয়ে এই ধারণাটা পাই। এখন আমরা একটা প্রবলেম এই রিলেটেড একটু দেখাই তোমাকে। তুমি যদি দেখো, দেখো পি এবং কিউ, পি এবং কিউ বিন্দুদ্বয় সংযোগকারী ভেক্টর রাশিটির এবং এর মান নির্ণয় করো। ভেক্টর রাশিটাও নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখো এইটা পি ভেক্টরটা পাবো কি 2i মাইনাস জে প্লাস 3k। এক্স অক্ষ বরাবর 2, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে মাইনাস জে মাইনাস 1, আর হচ্ছে গিয়ে জেড অক্ষ বরাবর কে।
তাহলে আমরা পি ভেক্টরটা পাবো 2i মাইনাস জে প্লাস 3k এবং কিউ ভেক্টরটা পাবো হচ্ছে কত মাইনাস আই প্লাস 2j মাইনাস 3k। তাহলে এই যে দেখো পি এত কিউ এত, আমরা পি কিউ এর মানটা পাবো। দেখো পি কিউ ভেক্টরটা তাহলে x2 মাইনাস x1i ডিরেক্ট করে ফেলেছি। আমরা জানি সংযোগকারী ভেক্টরের ক্ষেত্রে x2 মানে সরণ ভেক্টরের ক্ষেত্রে পি কিউ x2 মাইনাস x1i y2 মাইনাস y1j z2 মাইনাস z1k। তাহলে আমরা এই যে মাইনাস ওয়ান এখানে আছে, দেখো এখানে দেখো তুমি কি হচ্ছে আমাদের x2 টা কত, আমাদের এই যে x2 হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান মাইনাস এইখানে এটা হচ্ছে টু, তাহলে মাইনাস টু, এটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে টু টু মাইনাস এটা মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস টু প্লাস আই, এখানে দেখো মাইনাস থ্রি, এখানে হচ্ছে এটা প্লাস, তাহলে মাইনাস থ্রি মাইনাস থ্রি, তাহলে কি হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি, তাহলে এখানে হচ্ছে মাইনাস থ্রি আই প্লাস থ্রি হচ্ছে 2 + 1 হচ্ছে 3 মাইনাস 3j আর মাইনাস হচ্ছে 6k। তাহলে আমরা যদি তাহলে আমরা ভেক্টরটা পেয়ে গেলাম, ভেক্টরটা হচ্ছে কত মাইনাস 3i প্লাস 3j মাইনাস 3k। তাহলে এর মান যদি আমরা চিন্তা করে দেখো এখানে সরাসরি আমরা মান এখানে এটা এইভাবে করছে, এটা এইভাবে না করে আমরা ডিরেক্ট এটা দিয়ে মান নির্ণয় করতে পারি। যাক আমরা আপাতত এইভাবেই শিখছি, আমরা পরে আরো দেখবো শর্ট নিয়ম আমরা জানি, হয়তো ইতিমধ্যে তোমরা জেনেও গেছো, সেটা রুট করলে আমরা এত একক। আমরা এই প্রবলেমটা দেখলাম, এই প্রবলেমটা আমাদের সরণ ভেক্টরের কনসেপ্টটা ক্লিয়ার। এরকম প্রবলেম এমসিকিউ হবে, তোমরা এমসিকিউর জন্য খেয়াল করে 1 মিনিটের মধ্যে এমসিকিউ অ্যান্সার করতে হবে। তার মানে গোল্লা ভরাট করতে তোমার 5-6 সেকেন্ড লাগে, তো সেই ক্ষেত্রে 40-50 সেকেন্ড, কিছু কিছু অঙ্কতে অনেক সময় লাগে, সেক্ষেত্রে যেগুলো চেষ্টা করতে হবে যে আমাদের প্রায় 40 সেকেন্ডের মধ্যে প্রবলেম গুলো দিতে হবে। একক ভেক্টরটা পেয়ে গেলাম, এটার মানটা আমরা এখন সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করব। সামান্তরিক সূত্র ইংরেজিতে এটাকে বলছি আমরা সামান্তরিক। আচ্ছা, ল অফ প্যারালিলোগ্রাম, ইংরেজিতে আমরা ল অফ প্যারালিলোগ্রাম, এই নামটা একটু জানতে হবে। আমি বলছি প্রত্যেকটা টার্মের ইংরেজি জানতে হবে। তো আমরা সামান্তরিক সূত্রটা একটু দেখি। যদি একটা সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত, কৌণিক বিন্দুটা কি আমরা একটু জানবো। কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহুকে আমরা জানি একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। তাহলে ওই বিন্দু থেকে, মানে যে বিন্দু থেকে আমরা দুইটা ভেক্টরকে নিব, ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুইটার লব্ধির মান ও দিক প্রকাশ করে। আমরা একটু ছবি দেখি। এইটা একটা দেখো, আমরা এখন ছবির মাধ্যমে তোমাদের একটা ব্যাপার বলছি, প্রত্যেকটা রিপ্রেজেন্টেশন আমাদের ছবির মাধ্যমে হচ্ছে। এই যে কথাটা তুমি ছবির কথা শুনে তুমি ছবি আঁকতে পারবা, আবার ছবি দেখে তুমি কি হচ্ছে কথায় লিখতে পারবে। যেমন স্কুলে তোমরা প্রবলেম সলভ করেছো, অঙ্কে লিখো, কথায় লিখো, অঙ্কে দেওয়া থাকলে তুমি কথায় লিখতে, কথায় দেওয়া থাকলে অঙ্কে লিখতে। তো এখানে আমরা মানে ভাষাগতভাবে তোমাকে দিব, সেটা দিয়ে তুমি ছবি আঁকবা। আমরা এখন ভাষা পড়ে পড়ে ছবিটা আঁকবার চেষ্টা করব, ঠিক আছে? তা আমরা একটু দেখি, আমরা একটু ভাষাটা এখানে খেয়াল করো। আমরা বলছি এই যে দেখো, যদি কোনো সামুদ্রিকের কোনো কৌণিক বিন্দু থেকে যদি কোনো সামুদ্রিকের কোনো কৌণিক বিন্দু, তাহলে কৌণিক বিন্দু কি, যে বিন্দুতে কোণ উৎপন্ন হয়। দেখো এখানে কৌণিক বিন্দু কয়টা, 4টা। দেখো কৌণিক বিন্দুটা এইটা দেখলাম। এখন আমরা কর্ণ শিখি, বিপরীত কৌণিক বিন্দুগুলো যদি যোগ করি, বিপরীত কৌণিক বিন্দুগুলো যদি যোগ করি, বিপরীত কৌণিক বিন্দুগুলো যদি যোগ করি, তাহলে আমরা কর্ণ পাবো। তাহলে বলছি যদি একটা সামন্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে, এই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা, এই যে একটা বাহু সন্নিহিত বাহু, এই আর একটা সন্নিহিত বাহু, এই দুইটা বাহু দ্বারা যদি কি হচ্ছে একই জাতীয় দুইটা ভেক্টর, একই জাতীয় মানে দুইটা বেগ হবে, দুইটা সরণ হবে, দুইটা বল হবে, একই জাতীয় দুইটা ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণ, তাহলে কর্ণ হচ্ছে গিয়ে কি বিপরীত সরি কর্ণ হচ্ছে বিপরীত কৌণিক বিন্দুগুলোর যোগফল। তাহলে এই বিন্দু থেকে অঙ্কিত সামন্তরিকের কর্ণ ভেক্টর দুইটার লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে দেখো আমরা এই ছবি, এই গল্পটা পড়ে বা এই কথাটা পড়ে ছবি আঁকতে পারছি। এখন তোমাদের পরীক্ষার হলে কিন্তু সামন্তরিক সূত্রের বিবৃতিটা আসে, যে সামন্তরিক সূত্রটা বিবৃত করো। তাইলে তুমি এই ছবিটার মাধ্যমে যদি তুমি লেখাটার মাধ্যমে ছবিটা আঁকো এবং ছবির মাধ্যমে লেখাটা লেখার চেষ্টা করো, মানে জাস্ট এইরকম যদি আমরা চিন্তা করো, সমান সমান চিহ্ন দেই না, যেমন এইটা সমান সমান এইটা, এরকম যদি দাও, এই দুটো সমান সমান চিহ্ন থাকে, যে আমি ছবি দিয়া ছবি দেখে লেখা লিখতে পারি, ছবি যদি আমি জানি তাহলে লেখা লিখতে পারি, এবং লেখা যদি জানলে আমি ছবি আঁকতে পারি।
আমরা বলছি ভেক্টরের রিপ্রেজেন্টেশন আমরা দুইভাবে শিখবো। ওকে, তাহলে আমরা একটু এখন যেটা দেখো, আমরা এইখানে আমরা চাইলে ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। সেটা কেমন দেখো, এখানে দেখো এই যে এইটা, তাহলে এই ভেক্টরটা তুমি বলছো কিউ ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, তাহলে এইটাও কি হচ্ছে, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলা কি সমান এবং সমান্তরাল, সো মান এবং দিকের কোনো পরিবর্তন নাই, সো আমরা এটাকে কিউ ভেক্টর বলতেই পারি, তাই না? তাহলে এইটা কি, এখন দেখো তুমি, সরি এটা কি ভেক্টর, এটা হচ্ছে কি ভেক্টর। এখন তুমি যদি একটু খেয়াল করো আমরা ত্রিভুজ সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করব, এইটা হচ্ছে পি, এইটা হচ্ছে তোমার কিউ, তাহলে একই ক্রমে দুইটা ভেক্টর যাচ্ছে, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটা এর কি লব্ধির মান ও দিক নির্দেশ করবে, তাহলে এটা আর, তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা এটা পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি আর ভেক্টর ইজ ইকুয়াল টু কি, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, ঠিক আছে? তাহলে এইটা, এখন দেখো সামান্তরিকের কর্ণ কিন্তু দুইটা, সামান্তরিকের কর্ণ হচ্ছে দুইটা। এখানে একটা কথা তোমরা একটু খেয়াল রাখবা, এটা চাইলে লিখেও রাখতে পারো, যেটা বইয়ে এরকম ভাবে দেওয়া থাকে না। তাহলে সামান্তরিকের এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ। এখন দেখো তো কোন কর্ণটা বড়, কোন কর্ণটা বড়, তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এইটা হচ্ছে বড়, মানে ওসি, ওসি কর্ণটা, ওসি গ্রেটার দেন ওবি আমরা বলতেই পারি, ওসি কর্ণটা কি হচ্ছে ওসি গ্রেটার দেন, সরি বিএ, ওসি গ্রেটার দেন বিএ, ওসি গ্রেটার দেন বিএ, ওসি ভেক্টরটা কি হচ্ছে বিএ ভেক্টর চেয়ে বড়। তাহলে এখানে একটু বলে রাখি, সামান্তরিকের বড় কর্ণ এটা হচ্ছে বড় কর্ণ, ওসি হচ্ছে বড় কর্ণ, ওসি বড় কর্ণ, ওসি হচ্ছে বড় কর্ণ, আর এক্ষেত্রে বিএ, বিএ হচ্ছে ছোট কর্ণ, বিএ হচ্ছে ছোট কর্ণ। হাতে লেখা খুব খারাপ, ঠিক আছে? এটা আসলে ওই যে তোমাদের ট্যাবলেট দিয়ে লিখতেছি তো হোয়াইট বোর্ডে, যাই হোক আমরা বলছিল, তাহলে ওসি ছোট বিয়ে কর্ণ, তাহলে আমরা এখানে একটা কথা মনে রাখার চেষ্টা করব, বিয়ে ছোট কর্ণ, সামান্তরিকের ছোট কর্ণ দুইটার বিয়োগফল প্রকাশ করে, সামান্তরিকের ছোট কর্ণ দুইটার বিয়োগফল প্রকাশ করে, কি বললাম, সামান্তরিকের ছোট কর্ণ দুইটার বিয়োগফল প্রকাশ করে। এখন আমরা দেখো বিয়োগের হিসাব, বিয়োগের বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করব। তাহলে এইটা একটা ভেক্টর, আমরা বলছি একটা, এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, তাই না? তাহলে আমরা যেটা কি করছি, আমরা বলছি যে ভেক্টরটা থাকবে, আমরা মনে করি সি এসি ভেক্টরকে আমরা যদি তার ঋণাত্মক ভেক্টর চিন্তা করি, ঋণাত্মক ভেক্টর এই যে এইটা, তাহলে এটা হচ্ছে এইটা, তাহলে আমরা বলছি ওপি ভেক্টরের মাথায় আমরা হচ্ছে, তাহলে আমরা এই এসি ভেক্টরের ঋণাত্মক ভেক্টর হচ্ছে এখানে কি হচ্ছে সিএ ভেক্টর, এই যে সিএ ভেক্টর বিপরীত দিকে, তাইলে আমরা এখানে, আমরা যে এখানে রেজাল্টেন্টটা পাবো সেই রেজাল্টেন্টটা দেখো, আমরা বলছি হচ্ছে বিয়োগের ক্ষেত্রে যে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে যে ভেক্টরটাকে আমরা বিয়োগ করব তার বিপরীত ভেক্টরের পাদবিন্দু স্থাপন করব, ঠিক আছে? আমরা এটা ডিরেকশন, তাহলে আমরা লব্ধিটা পাবো হচ্ছে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু পর্যন্ত। এখন যদি তুমি দেখো এই যে দেখো, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে কি হচ্ছে পি মাইনাস কিউ, তাহলে এই ভেক্টরটা আমাদের দাঁড়াচ্ছে কি, এইটা হচ্ছে, এই ক্ষেত্রে যদি আমরা যে লব্ধিটা পাবো সেই লব্ধিটা হচ্ছে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, তাহলে বোঝা গেছে এখানে লব্ধি আর ইজ ইকুয়াল টু পি ভেক্টর, সরি মাইনাস কিউ ভেক্টর, আর এইটার ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু কি হবে, পি প্লাস কিউ, বোঝা গেল? তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে, সামান্তরিকের বড় কর্ণটা হচ্ছে ভেক্টর দুইটার লব্ধির যোগ প্রকাশ করে, ভেক্টর দুইটার যোগ প্রকাশ করে, আর ছোট কর্ণটা সামান্তরিকের ক্ষেত্রে, কিন্তু অন্য ক্ষেত্রে না কিন্তু, আর বিয়োগ আর কি হচ্ছে ছোট কর্ণটা হচ্ছে দুইটা ভেক্টরের বিয়োগ প্রকাশ করে, ঠিক আছে? তো আমরা একটু আগাই, আমরা এখন সূত্রের প্রতিপাদনটা খুব সহজে করবো, এটা তোমরা সবাই পারো, ঠিক আছে? সূত্রের প্রতিপাদনটা যদি আমরা দেখি, তাহলে এখন দেখো এখানে আমরা কি করলাম, এখানে আমরা একটু এই যে আমাদের ও এ বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম, ও এ বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করছি, এই যে দেখো ও এ বাহুকে ডি পর্যন্ত করছি, সি থেকে ডি এর উপর আমরা লম্ব টানছি,
তাহলে এখন দেখো আমাদের এই ক্ষেত্রে কি হচ্ছে, এসিডি একটা কি হচ্ছে ত্রিভুজ হয়ে গেছে, এসিডি একটা, এই ক্ষেত্রে এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, এসিডি একটা কি হচ্ছে সমকোণী ত্রিভুজ হচ্ছে। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, খেয়াল করে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এডি হচ্ছে ভূমি। আমরা তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি বলছিলাম, এডি হচ্ছে ভূমি, তাহলে আমরা কি বলতে পারি, এডি ইজুগাল টু কি, এক্ষেত্রে দেখো অতিভুজ, এডি এডি ভূমি, অতিভুজ কজ আলফা, ভূমি ইজুগাল টু অতিভুজ কজ আলফা, তাহলে আমরা এডি ইজুগাল টু সমান সমান বলতে পারি কিউ কজ আলফা। এখানে একটু বলি, এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, আর এই কোণটাও আলফা। কিভাবে এটা আলফা হয়েছে, এটা দুইটাই হচ্ছে গিয়ে কি, এটা অনুরূপ কোণ, অনুরূপ কোণ আলফা, আমরা অনুরূপ কোণ স্বীকার করছি, তাহলে আমরা এখানে বলতে পারছি হচ্ছে গিয়ে কি, AD is equal to Q cos alpha, CD is equal to কি Q sin alpha, CD is equal to Q sin alpha। ওকে, তাইলে আমরা এখন যেটা করব, সামান্তরিকের আমরা যদি চিন্তা করি, ও এ ওসিডি, ওসিডি একটা সমকোণী ত্রিভুজ যদি তুমি চিন্তা করো, এর মধ্যে যদি ওসিডি সমকোণী ত্রিভুজ চিন্তা করি, তাহলে আমরা একটু পিথাগোরাসের সূত্রটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, দেখো পিথাগোরাস তোমার পিছু ছাড়ছে না, পিথাগোরাস পিছু ছাড়বেও না, পিথাগোরাস তোমার পিছু ছাড়বে না। এই যে দেখো এইটা, সরি সরি এটা হচ্ছে না। এই যে এইটা একটা, সরি হচ্ছে না, হাত ফ্রি হয় না, এইটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা একটা সমকোণী ত্রিভুজ, আমি একটু ছবিগুলা মুছে ফেলি। সমকোণী ত্রিভুজ, তাহলে ওসিডি সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা কি পাবো, দেখো ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, ওসি স্কোয়ার, এখানে একটু দেখাই তোমাকে, তাহলে আমরা এখানে যদি একটু লিখবার চেষ্টা করি, একটা জিনিস একটু সহজ করে দেই, এটা হচ্ছে পি, তাহলে এখানে ও এডি, এডি ওডি, ওডি সরি ওডি, তাহলে ওডি সমান সমান কি, ওডি, দেখো ওডি, ওডি সমান সমান কি হচ্ছে, ওডি হলো পি, সরি ওডি সমান সমান ওডি, আমরা এই জায়গায় লিখেছি, ওডি সমান সমান কি লিখতে পারি, পি, সরি আচ্ছা ভেক্টর দেওয়া লাগবে না, পি প্লাস কিউ সাইন আলফা। এটা কি বোঝা গেছে কিনা, কারণ দেখো ওডি সমান সমান তুমি যদি বলো, ওডি সমান সমান, আমরা একটু মুছি, ওডি সমান সমান আমরা বলতে পারি ওএ প্লাস এডি, ওএ প্লাস এডি, তাহলে ওএ মানে কি, ওএ সমান সমান পি, আর এডি মানে কি কিউ, সরি কিউ কজ আলফা, সরি 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 কিউ কজ আলফা, সাইন আলফা লিখছি, এটা মুছে ফেলি আমি, তাহলে হবে, ঠিক আছে এইটা, তাহলে বোঝা গেছে, আমরা তাহলে এইটা এই লিখতে পারি। তাহলে আমরা এখন যদি এখানে চিন্তা করি, তাহলে কি হবে, ও সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ওডি স্কোয়ার প্লাস কি হচ্ছে এডি স্কোয়ার, তাই না, ত্রিভুজ আমরা বলছি ওসিডিএ, ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস সরি সিডি স্কোয়ার, প্লাস সিডি স্কোয়ার, প্লাস সিডি স্কোয়ার। এখন দেখো ঠিক আছে, তাইলে আমরা এখন যদি এটা জিনিসটা দেখি, তাহলে ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, এই ওডি স্কোয়ার মানে, ওডি মানে কি পি প্লাস কিউ হোল স্কোয়ার, তাহলে প্লাস কিউ সাইন, তাহলে সিডি মানে কি, সিডি মানে কিউ সাইন আলফা। ওকে, আমি এই জিনিসটা হয়তো একটু বলতে ভুলে গেছি, প্লিজ খেয়াল করো, সিডি, সিডিটা কি, সিডি হচ্ছে আমাদের লম্ব, সিডি হচ্ছে লম্ব, লম্ব ইজ ইকুয়াল টু কি, লম্ব ইজ ইকুয়াল টু অতিভুজ সাইন আলফা, অতিভুজ সাইন আলফা, দেখো লম্ব যেহেতু কোনটা আলফা, তাহলে লম্ব ইজ ইকুয়াল টু অতিভুজ সাইন আলফা, তাহলে সিডি হচ্ছে গিয়ে কিউ সাইন আলফা। তাহলে আমরা যদি এটা করি, এটা পি স্কোয়ার প্লাস, এটাকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, আর এটা হচ্ছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে আমরা যদি কিউ স্কোয়ার কমন নেই, কিউ স্কোয়ার কমন নেই, তাহলে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, কজ স্কোয়ার সাইন স্কোয়ার হলো 1, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা।
ওকে, তাহলে আমরা যদি দেখি এখান থেকে এটা হচ্ছে ওসি স্কোয়ার, তাহলে ওসি স্কোয়ার মানে কি আর স্কোয়ার, ওসি স্কোয়ার মানে কি হচ্ছে আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার কি আসতেছে, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এখন আর এর মান যদি চিন্তা করি তাহলে রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের লব্ধির কি হচ্ছে মান, এটা হচ্ছে আমাদের লব্ধির মান। তো আমরা এইটা একটু দেখবো এখন, যেটা হচ্ছে আমরা আগাই এখন লব্ধির দিক নির্ণয় করবো। এগুলো তোমরা খুব জানো, লব্ধির দিকটা একটু ইম্পর্টেন্ট। আমরা যদি একই কথা লব্ধির দিক নির্ণয় করে আমরা ওসিডি সমকোণী ত্রিভুজের মধ্যে এখানে একটা কথা একটু খেয়াল করা লাগবে, খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো লব্ধি, লব্ধি পি এর সাথে কোণ করতেছে, লব্ধি পি এর সাথে কার সাথে কোণ করছে, লব্ধি পি এর সাথে কোণ উৎপন্ন করছে, সেটাকে আমরা থিটা দ্বারা রিপ্রেজেন্ট করছি, কি দ্বারা, থিটা দ্বারা। লব্ধি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এখানে একটা বিষয় আমরা তাহলে টেন থিটা, এক্ষেত্রে টেন থিটা ইজ ইকুয়াল টু কি হবে, সিডি বাই ওডি। দেখো এই যে সিডি, তাহলে লম্ব, এটা হচ্ছে লম্ব বাই ভূমি, টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে সিডি বাই ওডি, তাহলে সিডি হচ্ছে কিউ সাইন আলফা, আর এক্ষেত্রে ওডি হচ্ছে ওএ প্লাস এডি মানে কি পি প্লাস কিউ কজ আলফা, যেটা আমরা আগেই করছি। টেন থিটা ইজ ইকুয়াল টু, তাহলে ফাইনালি আমরা কি পেলাম, টেন থিটা ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে দিক নির্ণয়, এখান থেকে আমরা টেন ইনভার্স এর মানটা নির্ণয় করতে পারি, সরি আমরা এখান থেকে টেন ইনভার্স এর মানটা নির্ণয় করতে পারি। ওকে, আমরা এখন এটা এখান থেকে আমরা টেন ইনভার্স, সরি সমস্যা করতেছে এইটা, এই সমীকরণটা আমাদের খুব খুব বেশি মনে রাখতে হবে, সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাকে এটা মনেই রাখতে হবে। ঠিক আছে, আমরা যদি এখান থেকে থিটার মান বের করি, থিটা ইজ ইকুয়াল টু কি হবে, থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এখানে একটু দেখো আমি একটু বলে রাখি, যদি মনে না থাকে একটা টেকনিক ইউজ করবো আমরা। ট্যান মানে কি, ট্যান হচ্ছে সাইন বাই কস, ট্যান হচ্ছে গিয়ে কি ট্যান, খেয়াল করো ট্যান মানে কি, ট্যান হচ্ছে সাইন বাই কস, তাহলে মনে রাখলেই হয়। আর দেখো যার সাথে কোন সে নিচে একা বসতেছে, যার সাথে কোন সে নিচে একা বসতেছে, সেফর তুমি যদি এইটার সাথে চিন্তা করতে, এইটার সাথে চিন্তা করতে থিটা, এটার সাথে থিটা চিন্তা করলে তখন তোমাকে এই সমীকরণ এইদিকে বর্ধিত করে এইটার উপরে তোমার এরকম লম্ব টানা লাগতো। ঠিক আছে, তখন তুমি কি পেতা, টেন থিটা ইজ ইকুয়াল টু, তখন তোমার লিখতে হইতো টেন থিটা ইজ ইকুয়াল টু কার কার সাথে কোণ, কিউ এর সাথে কোণ, তাহলে কিউ এর সাথে কোণ হলো কিউ নিচে একা বসবে। ঠিক আছে, এখন আমরা টেন, তো তাহলে এটা উপরে হবে কি হচ্ছে পি, বাকিটা পি সাইন আলফা ডিভাইডেড বাই কি হচ্ছে কিউ কজ আলফা। খেয়াল করো, সাইন বাই কজ, সাইন বাই কজ হচ্ছে টেন, সাইন বাই কজ হলো টেন, যার সাথে কোন সে নিচে একা বসে আর বাকিটা ওইভাবে বসে। তাহলে আমরা বুঝতে পারলাম, এটা খুবই মনে রাখতে হবে, এগুলা মান নির্ণয়ের ক্ষেত্রে এটা ভুলে যায় অনেক সময়, দেখা গেছে কি কি কিউ কজ আলফা না কিউ সাইন আলফা এরকম মনে থাকে না, সেই জন্য তাহলে টেন সাইন, টেন ইজ ইকুয়াল টু সাইন বাই কজ, এটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো আমরা একটু আগাই। তাহলে একটা জিনিস এখানে দেখো, আমরা এটার জন্য কি করছি, এখানে তোমার দেখো এই কোণটা আমাদের, এই কোণটা ছিল কি কোণ, এই কোণটা ছিল আলফা। আলফা কোণটা কি সূক্ষ্ম কোণ না, এক সমকোণের চেয়ে ছোট না, তাহলে আলফা কোণ যদি এক সমকোণের চেয়ে বেশি বড় হইতো তাহলে একই কথা, আলফা সূক্ষ্ম হোক আর স্থূল কোণ লব্ধির মান ও দিকের সমীকরণ এইগুলাই প্রযোজ্য হবে। ঠিক আছে, তাহলে আলফা 0 ডিগ্রি হোক আর যাই হোক, সরি আলফা আমি বলছি কি বলে স্থূল কোণ হোক আর সূক্ষ্ম কোণ হোক। ঠিক আছে, তা আমরা একটু দেখি সামনে আগায়, আমরা এরপর একটা স্পেশাল কেস করার চেষ্টা করব। ঠিক আছে, ক্লাসটা একটু বড় হচ্ছে, কিছু করার নাই, ক্লাসটা এখানে একটা জিনিস একটু দেখো, কজের, কজের মান তোমরা এর আগে স্কুলে মোটামুটি মুখস্থ করছো, এইখানে আমি এটা গ্রাফের মাধ্যমে একটু রিপ্রেজেন্ট করতেছি। তাহলে আমরা জানি কজ জিরো ইজ ইকুয়াল টু কত, কজ জিরো ইজ ইকুয়াল টু 1, কজ জিরো কত 1, কজ 90 হচ্ছে 0। ঠিক আছে, কজ 90 মানে 0, আবার কজ 180 ডিগ্রি হচ্ছে -1, দেখো কজ 180 ডিগ্রি -1, আবার কজ 270 এটা হচ্ছে 0, কজ 360 ডিগ্রি হচ্ছে এই ক্ষেত্রে, এখানে +1 দেওয়া হয়নি, এটা
তাহলে cos 0 হচ্ছে +1, আবার 360 ডিগ্রি হচ্ছে +1। এটা যদি আমরা একটু দুইটা জিনিস আমরা সাইনেরটার সাথে যদি দেখি, সরি, এটা যদি দেখি এইখানে দেখো সবুজটা হচ্ছে cos কার্ভ, আর হচ্ছে লালটা হচ্ছে লাল না ঠিক খয়েরি কালারটা হচ্ছে সাইন কার্ভ। তো এই ক্ষেত্রে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে এখানে দেখো আমরা এই যে cos ব্লু, এটা 90 ডিগ্রি মানে পাই বাই টু দ্বারা প্রকাশ করছে। এটা এটা আমাদের অনেক অনেক জায়গা লাগবে, এত বেশি জায়গা লাগবে। ইভেন ত্রিকোণমিতি, সরি, ইভেন তোমরা যেটা হচ্ছে ম্যাথের মধ্যে, ম্যাথের ত্রিকোণমিতির প্র্যাকটিক্যালে তোমাকে এই সাইনোসয়েডিয়াল কার্ভ তোমাকে বিভিন্ন কোণের মান দিয়ে দিবে। তার জন্য এই যে y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x, y ইজ ইকুয়াল টু ফাংশন অফ এই যে cos x sin x, এই লেখচিত্রগুলো তোমাকে অঙ্কন করতে হবে বিভিন্ন মানের জন্য। সেই জন্য এই কার্ভটা খুব তোমরা এটা একটু মনে রাখবা। যেমন আমাদের আর তাহলে তোমার যখনই দেখা যাচ্ছে cos 90 কত আগে মুখস্থ করতে হয়, এখন জাস্ট ছবিটা একটু চেহারার দিকে তাকায় থাকো, তোমার মনে হঠাৎ করে চোখ বন্ধ করলেই তখন তুমি দেখতে পাবা এটা। ঠিক আছে? তো আমরা আরেকটা একটা একটা অ্যানিমেশন দেখি, অ্যানিমেশন। এই যে দেখো এই অ্যানিমেশনটা খেয়াল করো, এখন খেয়াল করো থেকে এই যে cos 0, cos 0 থেকে আস্তে 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 উপরে উঠছে। cos 90 তে হইলে দেখো এই পাশে এই জিনিসটা আছে না, এই জায়গায় নিচে নেমে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে cos 0। দেখো এখন সরি cos 180 ডিগ্রি হয়ে গেল। cos এই যে 180 ডিগ্রি হলে কি হবে, মাইনাস মাইনাস ওয়ানে যাচ্ছে। এই যে দেখো এই যে মাইনাস ওয়ান হচ্ছে। আবার দেখো cos এই যে যখন 270 আসবে তখন এই যে দেখো এইদিকে আসতেছে, 270 হলে এইদিকে আসতেছে, আইসা এসে এখানে আসলে এটা জিরো হয়ে যাবে, এই জায়গায় হচ্ছে জিরো। আবার দেখো 360 ডিগ্রি যখন আসবে তখন +1, এটা হচ্ছে +1, এটা হচ্ছে -1। আবারও একবার দেখো এই যে, আবার দেখো এই যে cos এর মান আস্তে আস্তে cos এর মান বাড়তেছে, আর এটার মানটা কি হচ্ছে জিরোতে আসতেছে, 90 ডিগ্রিতে এসে কি হচ্ছে জিরোতে হয়ে গেল। আবার তুমি দেখো এখন কি হচ্ছে, আস্তে 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 মাইনাসের দিকে যাচ্ছে। এটা হচ্ছে আমরা যদি এরকম এক্সিস চিন্তা করি, এটা হচ্ছে -y এক্সিস, আর এটা হচ্ছে +y এক্সিস। ওকে, তাহলে আমরা এটা একটু দেখলাম, এইটা একটু দেখলাম আমরা, এটা আশা করি বুঝতে পারছো। তো এটা আমাদের একটু পরেই কাজে লাগবে, সেই জন্য একটু দেখাইলাম। ঠিক আছে, একটু পরে কাজে লাগবে, অনেক অনেক জায়গায় এটা কাজে লাগবে। এই যে এখানকার কজের যে গ্রাফটা, এটা খুব খেয়াল করে দেখবা। ঠিক আছে, আমরা আগাই। বিশেষ ক্ষেত্রে খুব সিম্পল বিষয়, আলফা যদি জিরো হয়, আলফা জিরো হওয়া মানে কি ভেক্টর দ্বয় একই দিকে ক্রিয়াশীল। আলফা জিরো মানে কি হচ্ছে ভেক্টর দ্বয় একই দিকে ক্রিয়াশীল, দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হলে। একই দিকে ক্রিয়াশীল মানে কি ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। খেয়াল করো আমরা সমান্তরাল ভেক্টর কথা আলোচনা করছি। তাহলে এখন আমরা দেখছি কি হচ্ছে, এই যে দেখো পি এবং কিউ একই দিকে, তাহলে আর কি হবে, ম্যাক্সিমাম হবে পি প্লাস কিউ। আমরা দেখি এই যে দেখো পি যেদিকে কিউ, তাহলে পি এর মাথায় কিউ যোগ করছি, আর ম্যাক্সিমাম। এক্ষেত্রে আমরা একটু জাস্ট সমীকরণে দেখলাম, ছবিতে দেখলাম, সমীকরণে দেখো। তাহলে cos 0, এখানে cos 0 হচ্ছে cos 0, তাই না? এই cos 0 হচ্ছে, তাহলে cos 0 হচ্ছে 1, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার টু পি কিউ। তাহলে আমরা এটা যদি সমীকরণ লিখি, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র পি প্লাস কিউ, তাহলে আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। এখন দেখো আমরা থিটা নির্ণয় করব। থিটা যেমন দেখো দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে, এই ভেক্টর এদিকে ক্রিয়া করে, এই ভেক্টর আরেকটা ভেক্টর এদিকে ক্রিয়া করে, লব্ধি ভেক্টর তো ওই দিকেই কাজ করবে, এটা কমন সেন্স। দুইজন একই দিকে যদি টান দেয় ওই দিকেই তো তার রেজাল্টেন্টটা হবে। তাহলে আমরা এখানে দেখো থিটা, আমরা ওই সূত্র বসাবে কিউ সাইন জিরো। দেখো আমরা বলছি আলফা কত, এক্ষেত্রে আলফা জিরো, তাহলে সাইন জিরো কস জিরো, তাহলে সাইন জিরো জিরো, জিরো বাই সামথিং ইজ ইকুয়াল টু জিরো, তাহলে থিটার মান জিরো। তাহলে এক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে কি, দুইটি ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হলে বা পরস্পর সমান্তরাল হলে, ক্রিয়াশীল হলে, এই কথাটা একটু খেয়াল করে, একই দিকে ক্রিয়াশীল হলে তোমাদের, তার মানে কি একই দিকে ক্রিয়াশীল হলে পরস্পর সমান্তরাল হলে, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। আলফা এই ক্ষেত্রে কত, আলফা 0 ডিগ্রি। ভেক্টর দুটির লব্ধির মান যোগ হবে এবং দিক হবে ভেক্টর দ্বয় যেদিকে ক্রিয়া করে সেই দিক, এটি লব্ধির সর্বোচ্চ মান। তাহলে আর ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু কি, পি প্লাস কিউ। আর ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। আমরা যদি সামনে অংশটা দেখি, আমরা আরেকটু দেখি, এখানে দেখো আলফা যদি 180 ডিগ্রি, অর্থাৎ ভেক্টর দ্বয় পরস্পর বিপরীতমুখী হলে, ভেক্টর দ্বয় যদি পরস্পর বিপরীতমুখী হয়, মানে একটা ভেক্টর যদি
এইদিকে ক্রিয়া করে তাহলে তার বিপরীত ভেক্টর হবে এইদিকে ক্রিয়া করবে। ধরো এটা পি এইদিকে, কিউ এইদিকে, তাহলে কি হবে? তাহলে আমরা দেখো আলফা, এই ক্ষেত্রে দেখো এদের মধ্যবর্তী কোণ আলফা কত? 180 ডিগ্রি। 2pq cos আলফা, cos আলফা মানে cos 180 ডিগ্রি, তাহলে মাইনাস cos 180 ডিগ্রি একটু আগে দেখলাম নিচে সর্বনিচে -1 -2pq। এখন এটা দুই ভাবে লেখা যায়, p মাইনাস কিউ হোল স্কয়ার অথবা q মাইনাস p স্কয়ার। যখন p গ্রেটার দেন q তাহলে এলো গিয়ে p মাইনাস q হোল স্কয়ার, আবার যখন q গ্রেটার দেন p তখন কি q মাইনাস p হোল স্কয়ার। তাহলে r ইজ ইকুয়াল টু p মাইনাস q যখন p গ্রেটার দেন q, r ইজ ইকুয়াল টু q মাইনাস p যখন q গ্রেটার দেন p। তাহলে r ইজ ইকুয়াল টু p মাইনাস q। এবার tan থিটার ক্ষেত্রে দেখো q sin 180 ডিগ্রি, আলফা 180 ডিগ্রি, সেই জন্য আলফার মান বসাইছি। তাহলে আলফা sin 180 ডিগ্রি 0, 0 বাই সামথিং ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো শুধু 0 না লিখে 180 ডিগ্রির মধ্যে লিখছি। আমরা দেখছি এর আগে সাইন, খেয়াল করো সাইনোসইডিয়াল কার্ভটা তুমি যদি খেয়াল করো এইরকম ছিল সাইন কার্ভটা, ওইভাবে ডিটেলস আলোচনা করিনি। এটা হচ্ছে সাইন 0, এটা হচ্ছে সাইন 90, এটা হচ্ছে +1, সাইন 90 তে +1, এটা কত? সাইন 180 ডিগ্রি, এটা হচ্ছে গিয়ে কত? সাইন 180 ডিগ্রি, এটা কত? এটা 0। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখছি হচ্ছে এইটা। এখন দেখো পি এদিকে কিউ এদিকে, তাহলে কি হচ্ছে ক্ষেত্রে আর মিনিমাম হচ্ছে এটা পি মাইনাস কিউ, পি গ্রেটার দেন কিউ যখন। এখানে একটা বিষয় খেয়াল করো, আমরা দিকটা ধরেছিলাম কার সাপেক্ষে? পি এর সাপেক্ষে দিকটা বিবেচনা করছিলাম আমরা, পি এর সাপেক্ষে। তাহলে এখন দেখো পি ভেক্টর এই দিকে, কিউ ভেক্টর হচ্ছে এই দিকে, এ বা বি ভেক্টর বিবেচনা করতে পারো। তাহলে এইটা হচ্ছে তাদের কি হচ্ছে মধ্যবর্তী কোণ আলফা, আলফা 180 ডিগ্রি। এখন দেখো আমরা খেয়াল করো, আমরা একটু আগেও কিছু প্রবলেম সলভ করছি, দুইটা ভেক্টরের মধ্যে যদি পি ভেক্টরটা কিউ ভেক্টরের চেয়ে বড় হয় তাহলে আমরা কি দেখতেছি? তাহলে আমাদের মানে কি হচ্ছে লব্ধিটা হবে কোন দিকে? লব্ধি সবসময় বড় ভেক্টরের দিকে, লব্ধি সবসময় বড় ভেক্টরের দিকে। তাহলে ফাইনালি লব্ধিটা হচ্ছে কোন দিকে? এই যে পি ভেক্টর যেদিকে ও এর দিকে, পি ভেক্টর যেদিকে ও এর দিকে। তাহলে এই ক্ষেত্রে তাহলে কি পি এবং আর, পি এবং আর, খেয়াল করো এই পি এবং আর দুইটা কি একই দিকে না? পি ও আর যেহেতু দুইটা একই দিকে, সেক্ষেত্রে রেজাল্টেন্টটা কি হচ্ছে মানে লব্ধি ভেক্টরটা পি এর সাথে একই দিকে হওয়াতে থিটা কোণ উৎপন্ন হচ্ছে। কারণ আমরা দুইটা ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করে তখন তাদের মধ্যবর্তী কোণ কত হয়? আলফা হয়। আমরা একটু আগে আলোচনা করছি। ওকে, তা আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আরেকটা জিনিস আমরা একটু দেখি, সেটা হচ্ছে এখানে অর্থাৎ দুইটি ভেক্টর পরস্পর বিপরীতমুখী হলে এদের লব্ধির মান হবে রাশি দুইটির মানের বিয়োগফলের সমান, রাশি দুইটির মানের বিয়োগফলের সমান, এবং দিক হবে বৃহত্তর ভেক্টরের দিকে, এটি লব্ধির সর্বনিম্ন মান। দিক হবে কোথায়? বৃহত্তর ভেক্টর দিকে, এটি লব্ধির সর্বনিম্ন মান। সো সর্বনিম্ন মান পি ডিফারেন্স কিউ। যদি আমরা জানি পি গ্রেটার দেন কিউ হয় তাহলে পি মাইনাস কিউ, আর যদি কিউ গ্রেটার দেন পি হয় তাহলে কিউ মাইনাস পি। ওকে, তাহলে এই যে যখন পি গ্রেটার, এই ক্ষেত্রে পি গ্রেটার দেন কিউ, যেহেতু পি ভেক্টর কিউ থেকে বেশি তাহলে পি মাইনাস কিউ। ওকে, এবং থিটা হচ্ছে 0 ডিগ্রি। আমরা পরের অংশতে যাচ্ছি। দেখো পি ছোট কিউ বড়, ছবিতেই দেখছি আমরা, পিক্টোরিয়াল মানে ছবির মাধ্যমে দেখছি। তাহলে অবশ্যই কি আমরা একটু আগে বলছি দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, পি এই দিকে ক্রিয়া করছে, কিউ তার বিপরীত দিকে কিউ, তাদের মধ্যবর্তী কোণ কত? আলফা হচ্ছে 180 ডিগ্রি, আলফা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে লব্ধি হবে কি? এখানে দেখো লব্ধি হচ্ছে কোনটা? বড় ভেক্টরের দিকে, তাহলে কিউ ভেক্টর যেদিকে লব্ধি, তাহলে আর মিনিমাম কিউ মাইনাস পি, যেহেতু কিউ গ্রেটার দেন পি। এক্ষেত্রে আমাদের যে জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, থিটাটা আলফা 180 ডিগ্রি বুঝছি, থিটাটা খেয়াল করো। তোমরা যদি দুইটার দিকে টানাটানি করো তাহলে আমাদের ফাইনালি আমরা বলছি লব্ধি হবে কোন ভেক্টরের দিকে? বৃহত্তর ভেক্টরের দিকে। এখন তুমি এই যে ছবিটা খেয়াল করো, এইটার মধ্যে দেখো, তাহলে এখান থেকে আমরা পি এর রেসপেক্টে এখান থেকে এই দিকে হচ্ছে আর এর দিক, তাহলে আর এর দিক হচ্ছে এই দিকে, আর এর দিক হচ্ছে এই দিকে, তাহলে পি এই দিকে, আর এক্ষেত্রে আর হচ্ছে এইদিকে, লব্ধি এইদিকে, আর এইদিকে, পি এইদিকে, খেয়াল করো। তাহলে এইটার মাঝখানে থিটা কত? 180 ডিগ্রি না? থিটা হচ্ছে এক্ষেত্রে থিটা 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি। তাহলে বোঝা গেল, এটা একটু খেয়াল করবা, নিজে একটু প্র্যাকটিস করবা। যদি প্র্যাকটিস করো তাহলে তোমার কি হবে, এটা ক্লিয়ার কনসেপ্ট হবে। ছবি এঁকে এঁকে প্র্যাকটিস করবা। আমরা পরবর্তীতে যাচ্ছি। তাহলে আর ইজ ইকুয়াল টু, আর মিনিমাম ইজ ইকুয়াল টু কিউ মাইনাস পি, কিউ গ্রেটার দেন পি। এখন দুইটা ভেক্টর যদি পরস্পর কি হয়? লম্ব হয়, পরস্পর লম্ব হয়, এটা করে ফেলছো তুমি।
পরস্পর লম্ব হলে আমরা অতিভুজ দিয়ে করে ফেলছি। আমরা অতিভুজ দিয়ে কি করছি? অতিভুজ, এই যে এইটা কিউ না, এইটা কিউ, এটা হচ্ছে কিউ, তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হচ্ছে? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আগেই করে ফেলছো তুমি। এখন তুমি দেখো, এই যে আলফা 0 ডিগ্রি হলে ভেক্টরদের পরস্পর সমান, 2p/q cos আলফা cos 90 0, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ। ট্যান থিটা, ঠিক আছে থিটা, ট্যান থিটা তুমি এখান থেকে পারো। ট্যান থিটা কি হচ্ছে? ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এই ক্ষেত্রে কি হবে? কিউ বাই পি, সরি এই ক্ষেত্রে কিউ বাই পি, তাই না? কিউ বাই পি, বোঝা গেছে? কিউ বাই পি। এখন দেখো, এই যে কিউ সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি হচ্ছে 1, কস 90 হচ্ছে 0, তাহলে কিউ বাই পি ট্যান থিটা। দুটি ভেক্টর পরস্পর সমকোণে ক্রিয়াশীল হলে এদের লব্ধির মান হবে ভেক্টর দ্বয়ের মানের বর্গের যোগফলের বর্গমূলের সমান। এগুলা আমাকে একটু খেয়াল রাখতে হবে, এখানে মাঝে মাঝে এগুলা ওই যে এমসিকিউ তে প্যাস পুস মেরে কথাবার্তা বলে, সেই জন্য তোমার এগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাইলে আমরা এখন যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে, ওকে, তাহলে ভেক্টর দ্বয় যদি সমান ও সমমুখী হয়, দুইটা ভেক্টর একই সমান এবং সমমুখী, দেখো এই ভেক্টরটার মান আমরা যদি, তার মানে কি দুইটা ভেক্টর সমান এবং সমমুখী, তার মানে কি দুইটা সমান ভেক্টর, তাহলে আলফা সমান সমমুখী হলে আলফা ইজ ইকুয়াল টু কি হবে? 0 ডিগ্রি। পি এবং কিউ সমান, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ এর জায়গায় পি স্কোয়ার, 2p মানে পি স্কোয়ার, cos 0 মানে 1, 2p স্কোয়ার, তাহলে 4p স্কোয়ার, তাহলে আর ইজ ইকুয়াল টু কি? 2p স্কোয়ার, রুট করলে 2p। থিটা ইজ ইকুয়াল টু অবশ্যই 0, দুইটা ভেক্টর একই দিকে কাজ করে, তাহলে এদের কোনটা থিটাই হবে, থিটা ইজ ইকুয়াল টু 0 হবে, এটা আমরা আগেও করেছি। আমরা এখন দেখো, যদি দুইটা ভেক্টর পরস্পর সমান ও সমমুখী হলে লব্ধি হবে যে কোনো একটা মানের দ্বিগুণ। এগুলা তোমাদের মাঝে মাঝে এমসিকিউ তে এগুলা কথা বলে, অঙ্কের মধ্যে এগুলা একটু কথা ঘুরে বলে। আমরা এই ছবি, এখানে সমীকরণটাকে ছবির মাধ্যমে লেখার মাধ্যমে প্রকাশ করি। দিক হবে ভেক্টর দ্বয় যেদিকে সেদিকে, মানে থিটা 0 ডিগ্রি। ভেক্টর দ্বয় সমান এবং বিপরীতমুখী হলে, দুইটা ভেক্টর যদি সমান হয় এবং বিপরীতমুখী হয়, তাহলে কি হবে? সেক্ষেত্রে সমান এবং বিপরীত মানে কি? ঋণাত্মক ভেক্টর, আমরা বলছিলাম ঋণাত্মক ভেক্টর, দুইটা ভেক্টর, একটা ভেক্টর এই দিকে তার যে মান এটা পি, বিপরীত দিকে এই ভেক্টরটা একই মানের কিউ, তাহলে কি হবে? দুইটার মান যদি সমান হয়, পি কিউ সমান হয়, তাহলে আলফা 0 একটা আরেকটা নাকচ করে আমরা প্রবলেম সলভ করছি। এবার তাহলে রেজাল্টেন্ট 0, আর দিক তো থাকবে না, এটা নাল ভেক্টর হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এতক্ষণ যে আলোচনা করেছি সেই আলোচনা, তোমাকে আমরা এই আলোচনাগুলো করেছি, এটা আমরা আজকে আর আগাচ্ছি না, আজকে আমরা অনেকখানি চলে আসছি। তো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়া এই বিষয়গুলো, তাহলে আমরা আজকে যেই সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম, ঠিক আছে? আমরা যে সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো তোমাকে একটু আবারও যদি দেখাই, খেয়াল করো। জাস্ট ইউনিট ভেক্টরটা আমরা আলোচনা করছি, আয়তাকার ভেক্টর আলোচনা করছি, ইউনিট ভেক্টর একটা ভিজুয়ালাইজেশন দেওয়ার চেষ্টা করছি। এক্ষেত্রে ইউনিট ভেক্টর গুলা একটু ত্রিমাত্রিক দ্বিমাত্রিকে দেখাইছি। এক্ষেত্রে লম্ব ভূমি, লম্ব ইকুয়াল টু অতিভুজ কোণ সেটা, ভূমি অতিভুজ সাইড থিটা, এখান থেকে আমরা বলছি 3 4 5 তারপরে বলছি হলো 5 12 হলো 13, ঠিক আছে? এক্ষেত্রে আমরা সাইন 37, কস 37 এবং টেন 37 এর মান কত হয় সেটা বের করার কথা বলছি। এগুলা লব্ধি ভেক্টর গুলা নির্ণয় করছি। এক্ষেত্রে তোমার কি হচ্ছে, আমরা এখানে স্লোপের ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা এখানে তোমাকে যেটা বলার চেষ্টা করছি এই ক্ষেত্রে, যে রেজাল্টেন্ট ভেক্টরটা কিরকম হবে সেটা সম্পর্কে আমরা কিছু ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর বের করছি। আমরা আবার এক্ষেত্রে কিছু ভেক্টর ভেঙেছি, ভেঙে আবার কি করছি, সেই ভেক্টরটাকে এখানে আমরা দুইটা ভেক্টর ভেঙেছি, আবার কি হচ্ছে লব্ধিও করেছি। দুইভাবে আমরা লব্ধি নির্ণয় করছি। ভেক্টর স্থানান্তর আমরা দেখছি, আমরা ভেক্টরের যোগটা খুব সামান্যের মাধ্যমে দেখছি, যেহেতু আমরা আগে আলোচনা করছি ভেক্টরের ত্রিভুজ সূত্র, যোগ সূত্র আর ত্রিভুজ সূত্র অলমোস্ট সেম। ভেক্টরের বিয়োগ আলোচনা করছি আমরা, ভেক্টরের ত্রিভুজ সূত্রের কিছু অ্যাপ্লিকেশন করবার চেষ্টা করেছি। এক্ষেত্রে আমরা সংযোগ ভেক্টর নিয়ে আলোচনা করেছি। পরবর্তীতে আমরা সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করছি। আমরা এক্ষেত্রে একটা গাণিতিক সমস্যা দেখাইছি। সামান্তরিক সূত্রের প্রতিপাদন আমরা বলছিলাম বৃহত্তর কর্ণ এর কি লব্ধি এর যোগফল প্রকাশ করে, আর ক্ষুদ্রতর কর্ণ কি হচ্ছে বিয়োগফল প্রকাশ করে। লব্ধির দিক নির্ণয় করেছি, আমরা বলছি লব্ধির দিকের কথাটা মনে থাকে না, সেই সমীকরণটা একটু ঠোঁটস্থ করার চেষ্টা করবো। আলফা সূক্ষ্মকোণ হলেও যে সমীকরণ, স্থূল কোণ হলে একই সমীকরণ। স্থূল কোণের অ্যাপ্লিকেশনটা আমরা
যখন ভেক্টর বিভাজনের প্রবলেম, বিশেষ করে নৌকার অঙ্ক করব, নৌকার প্রবলেম করব, তখন এটাই করব। এই জিনিসটা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু নিজেই করবা, প্রয়োজন বোধে তুমি স্ক্রিনশট দিয়ে রেখে দিবা, সেটা তুমি পরবর্তীতে দেখার সুযোগ পাবা। আমরা এক্ষেত্রে আলফা 0 ডিগ্রি হলে দুই ভেক্টর একই দিকে ক্রিয়া করলে তার জন্য লব্ধির মান এবং দিকের সর্বোচ্চ মান যেটা, তারপরে হচ্ছে দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে, খেয়াল করো এক্ষেত্রে আলফা 180 ডিগ্রি, থিটার মান 0 ডিগ্রিও হয়, 180 ডিগ্রি হয়। তো কখন কিভাবে 0 ডিগ্রি হয়, চিত্র আঁকে, ছবি আঁকার মাধ্যমে তুমি কনসেপ্টটা নিবা। খেয়াল করো এই সামন্তরিক সূত্রের এই তিনটা অ্যাপ্লিকেশন, আলফা 0 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি, আলফা 180 ডিগ্রি, এই অংশটা যদি তুমি ভালো করে না শেখো, আগামী সপ্তাহে যখন তোমার প্রাবল্যের অঙ্ক শুরু করবে, প্রাবল্যের অঙ্ক তুমি কিছুই বুঝবা না, প্রাবল্যের প্রবলেম তুমি কিছুই বুঝবা না, প্রাবল্যের অঙ্ক। এইখানে আমি যেটা বলছি, এই অধ্যায়ের দুইটা জিনিস, ভেক্টর বিভাজন এবং সামন্তরিক সূত্র ক্লিয়ার, তার মানে হচ্ছে গিয়ে মোটামুটি তুমি এই অধ্যায় ক্লিয়ার। হ্যাঁ, আমাদের এখানে ডট গুণফল ক্রস গুণফল আছে, সিম্পল জিনিস, ডট গুণফল ক্রস গুণফল, খুব জটিল কিছু না। গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল, এটা তুমি দেখা গেছে কি তুমি ফিজিক্সও শিখবা, ফিজিক্স এটা শিখতে হবে, মানে আমরা ভেক্টর ক্যালকুলাস যেটাকে বলছি, শিখবা। তো আমি বলছি এখানে তোমরা যদি সামন্তরিক সূত্রের কনসেপ্টটা ক্লিয়ার না হয়, আমরা প্রাবল্যের অঙ্ক অলরেডি স্থিরতড়িৎ পড়ানো শুরু করেছে, প্রাবল্যের অঙ্ক তুমি কিছুই বুঝবে না। ওকে, তাহলে এই স্পেশাল 3টা কেস এবং পরবর্তীতে আরো 2টা কেস, টোটাল 5টা কেস তোমাকে পড়তে হবে। তো আমরা আজকে এইটুকু বলি শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা করবার জন্য ধন্যবাদ। তো আমি চেষ্টা করব আগামী ক্লাসে তোমাদের কি ভেক্টর বিভাজন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, ভেক্টর বিভাজনের কিছু প্রবলেম করব, যেটা হচ্ছে লন টানা ঠেলা, তারপরে ট্রলির টানতে লম্বা হাতল থাকা কারণে নৌকার গুণ টানা, এগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব এবং ভেক্টর বিভাজনের কিছু অঙ্ক করব। তো আশা করি সবাই ভালো থাকবা এবং কি হচ্ছে আমরা এখন আমাদের ক্লাসটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।